রেডি হয়ে বাসা থেকে বের হতে রাধিকা বলল, তুই তো ম্যামকে খারাপ বলিস। দেখ, ম্যাডাম আমাদের যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছেন। ভালো তো, তাহলে তুই যা গাড়ি দিয়ে। তুই যা মানে? আমি কি একা যাব নাকি? সাথে তো তুইও যাবি। আমি যদি মরেও যাই তাও তোর ম্যাডামের গাড়িতে দিয়ে যাব না। দেখ লাদেন, মজা করিস না। এমনি অনেক সময় চলে গেছে, সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে, একজন মানুষের দেরি তো হতেই পারে। দেখ, কথা বলে এখন সময় নষ্ট করা যাবে না। তুই গাড়িতে উঠতো। আমি গাড়ির দরজা খুলে দিয়ে বললাম, তুই ওর আগে। রাধিকে গাড়িতে উঠতেই আমি গাড়ির দরজা লাগিয়ে বললাম, তোর কি মনে হয় আমি রিয়া ম্যাডামের গাড়ি দিয়ে যাব? আমি যদিও মরে যাই তাও তো যাবো না। ড্রাইভার, তুমি ওকে নিয়ে যাও তো, আমি আসছি। এই কথা বলতেই ড্রাইভার চলে গেল। আমি একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের সামনে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেল। গিয়ে দেখি সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থেকে নামতেই রিয়া আমার দিকে এগিয়ে এসে বলল, আরে ছোট লোকের বাচ্চা, তুই নিজেকে কি মনে করিস? তোর জন্য সবাই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। যদি যাওয়ার ইচ্ছে হয় তো যাবি, নইলে তোর মতো ছোট লোক গেলে কি আর হবে? অযথা আমাদের 1 ঘন্টা সময় নষ্ট করলি। সবার সামনে রিয়া ম্যাডাম আমাকে ছোট লোকের বাচ্চা বললো। তাও আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো এটা চিন্তা করছে আমার চাকরি চলে যাবে দেখে আমি ওনাকে কিছু বলছি না। আজকে যদি আমি কাগজে সাইন না করতাম তাহলে কোনোদিন ওনাকে লাথি মেরে চলে যেতাম। সাইন করে তো ফেঁসে গেছি। থাক, এসব কথা এখন আমি আর বলি না। আমাকে অপমান করছে, আমার শরীরের কোনো অংশ তো আর কমে নাই। বলতে থাকুক না, দেখি কতক্ষণ পর্যন্ত বলতে পারে। আমি দাঁড়িয়ে আছি দেখি ম্যাডাম আবার বললো, কিরে ছোট লোকের বাচ্চা, তোর কি যাওয়ার ইচ্ছে আছে নাকি? নাকি তুই আমাদের আরো 1 ঘন্টা লেট করাবি? এটা মনে রাখিস, তোর থেকে কিন্তু সময়ের দাম আছে। কোথায় থেকে যে আসে ওরা, এটা আমি বুঝি না। ওদের তো দেখতেই মন চায় না আমার, ঘৃণা করে একদম। ছি ছি, ছোট লোকের বাচ্চা। আমাকে যা কিছু বলতো আমি নয় সহ্য করে নিতাম, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কথা বলছে, এই জন্য আমি রেগে বললাম, ম্যাডাম ছোট লোকের বাচ্চা বলবেন না কিন্তু, নইলে কিন্তু খুব খারাপ হবে। রিয়া ম্যাডাম আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বললো, তাই নাকি রে? ছোট লোকের বাচ্চা, কি করবি তুই আমার? আমার রাগ দেখে আবির দৌড়ে এসে আমাকে আটকে বললো, লাদেন, থাম বলছি। কি করছিস তুই? আবির তুই আমাকে স্যার, ওই শালের বাচ্চা শালে আমাকে ছোট লোক বলে? ওই হালে তোর কিসের এত অহংকার রে? আমার আসল রূপ তো দেখিস নাই। এমন কিছু করবো না, সমাজে আর মুখ দেখাতে পারবে না। তোর যদি এখান থেকে তুলে নিয়ে যায় কি আটকাবে রে? তোর কোন বাবা আছে তুই তাকে ডাক দেখি। কি আর করবি? আমার চাকরি খেয়ে আমাকে জেলে দিবি? শর্ত অনুযায়ী যদি তুই আমাকে জেলে দিস, অন্তত পুলিশরা আমাকে তোর মতো অপমান করবে না। হয়তো একবেলা লাঠি দিয়ে মারবে, তাও তো অপরাধ করবে না। তুই যদি আমাকে একটা চট দিতি তাও আমি কিছু বলতাম না, কিন্তু আমার বাবা মার নাম ধরে গালি দিলি। আমার বাবার গ্রামে যা আছে তোর তো মনে হয় এখনো নাই। এই শহরে একটা অফিসের মালিক হয়ে নিজেকে খুব বড় মনে করিস না? তোরে তুলে নিয়ে গিয়ে মরতে আমার একটুও সময় লাগবে না, কেউ কিছু বলতে পর্যন্ত পারবে না। আর তোর এত বড় কলিজা, আমার বাবা মাকে নিয়ে কথা বলিস? জিভ টেনে ছিঁড়ে ফেলবো, চিনিস আমাকে? রাগে এক প্রকার আমার শরীর কাঁপছে। আবার শক্ত করে আমাকে ধরে আছে যেন আমি ম্যাডামকে কিছু না করি। ম্যাডাম তো আমার কথা শুনে ভয়ে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে। কেউ ভাবতে পারে নাই যে আমি এতটা রেগে যাব। আবির আস্তে করে বলল, বাদ দে না বন্ধু, উনি হয়তো বুঝতে পারে নাই। কে বুঝতে পারে নাই? উনি বুঝতে পারে নাই? তোরে কে বললো? উনি তো সুযোগ পেলে আমাকে একদিন মেরে ফেলবে দেখিস, আর বলিস বুঝতে পারে নাই। লাদেন প্লিজ, রাগ করিস না, চল, সবাই আমাদের দেখছে। আমি এবার মন খারাপ করে বললাম, আচ্ছা বের, আজকে যদি তোর বাবা মাকে নিয়ে কেউ বাজে কথা বলতো তাহলে তোর কেমন লাগতো বল? তোর বিষয়টা আমি বুঝতে পারছি, ম্যাডামের পক্ষ থেকে সরি বলছি, বাদ দে প্লিজ। আবিরের হাত ছাড়িয়ে বললাম, তোরা যা, আমি যাবো না। উনি নাকি আমাকে ছাড়া একাই যেতে পারবে, তো তোরা সবাই যা, আমি যাবো না। এই কথা বলে আমি সামনের দোকানে গিয়ে সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। রাধিকা সবাইকে বলছে, আপনারা সবাই গিয়ে ভিতরে বসেন, আমি ওকে নিয়ে আসছি। রাধিকা আমার কাছে এসে বলল, মাথা ঠান্ডা হয়েছে সাহেব? দেখ তোর জন্য আমি এখানে আসছি, আর এখন কতগুলো কথা শুনলাম। তুমি বুঝি ম্যাডামকে কম কিছু বললেই? ও, তুইও ম্যাডামের পক্ষ নিয়ে কথা বললি? ঠিক আছে, ভালো। দেখ লাদেন, আমি তো এটা বলতে চাইনি। প্লিজ তুই কিছু মনে করিস না, আমাদের সাথে চল প্লিজ। আমি যাবো না, তুই যা। আমাদের বন্ধুত্বের কসম, তোর যেতে হবে, নইলে কিন্তু। তুই সবকিছুর মাঝে কেন বেশি বেশি করিস?
রাধিকা আমার হাত ধরে বলল, চল তো, এত কথা বলিস না। সিগারেট নিচে ফেলে বাসের দিকে যেতে লাগলাম। সবাই আগে থেকেই বাসে আছে, তবে আজকে একটু খুশি খুশি লাগছে নিজেকে, কারণ ম্যাডামকে ইচ্ছে মতো বকা দিতে পারছি। কতটা যে ভালো লাগছে এটা আমি জানি। মনে হচ্ছে একটু হলেও আমাকে অপমান করতে পারছি। আমি আগেই বলেছিলাম, যদি তুমি আমাকে দূরে থাপ্পড় দিতে পারো, আমি একটা হলেও তো দিতে পারবো নাকি। আর এমন না যে আমার হাত পাও নেই, যে আমি শুধু মার খাবো। বাসে উঠতেই রাধিকা গিয়ে আবিরের পাশে বসে গেল। এখন বাসে একটা সিটি খালি আছে, সেটা হলো ম্যাডামের পাশে। আমি তো বাবা ওনার পাশে কখনো বসবো না। আমি দাঁড়িয়ে আছি দেখে রাধিকা বলল, লাদেন, বস এখানে। আর তোর সিট এটাই, এখানেই বসতে হবে। রাধিকার দিকে চোখ লাল করে বললাম, তোরা একবার একা পাই আমি, পরে দেখি যে আমি তোর কি অবস্থা করি। আমি বসছি না দেখে ভাবি সামনে থেকে আমাকে দেখে বলল, কি মিয়া, বসতে কি লজ্জা পাচ্ছ? মনে হচ্ছে যেন তুমি নতুন জামাই। দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবে, বসে পড়ো। কি আর করবো, বিপদে পড়ছি যেহেতু বসতে তো হবেই। কোনো উপায় না পেয়ে আমি রিয়া ম্যাডামের পাশে গিয়ে বসলাম। উনি ওনার মতো ফোনে বিজি আছেন। আমার ডান পাশে বসছে আবির আর রাধিকা। রাধিকা জানলার পাশে চলে গেল, আবির এক পাশে, আমি এক পাশে। আমি চুপচাপ বসে আছি, কেন যেন আনফিল লাগছে আমার। তবে যতটা সম্ভব আমি ম্যাডামের থেকে দূরত্ব বজায় রেখে বলছি। ম্যাডামকে কিছুক্ষণ আগে যেগুলো বলছি না, আজকে 2-3 দিন হয়তো আমার সাথে উনি আর কথাই বলবেন না। কেউ কিছু বলছে না দেখে আমি বললাম, কিরে আবির, কিছু বল, এভাবে বসে থেকে কি ভালো লাগছে? তাই রে, তো বল তুই কেমন আছস? শালা এসব বলতে বলছি তোরে? দূর, তাহলে কি বলবো বল। না ভাই, তোর কিছু বলতে হবে না, এভাবে মরার মতোই বসে থাক। আচ্ছা লাদেন, তোকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আমার ব্যক্তিগত বলতে কিছু নাই, তুই যা ইচ্ছে তাই বলতে পারিস, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোর কি গার্লফ্রেন্ড আছে? এই তো আবির জায়গায় মতো প্রশ্ন করছে। আমি তো এটাই চেয়েছিলাম। মাইকে দিলাম একটা মিস কল। আসার সময় মায়ের নম্বর নিয়ে আসছি, ওকে এটা বলে আসছি যে যখন আমি মিস কল দেবো তখন মনে করবে আমি ম্যাডামের সাথে আছি, তখন কষ্ট করে তুমি একটু কল দিয়ে এই বাবু টাবু বলবে, আর কিছু না। আমি সবকিছু আগে থেকেই রেডি করে আসছি। আবির আবার বলল, কি রে লাদেন, বল বল, তোর গার্লফ্রেন্ড আছে নাকি? নাকি এই কথা শুনে লজ্জা পেলি? আরে বেটা, লজ্জার কি আছে? এটা বলতে কি লজ্জা লাগবে? এর মাঝে মাহি কল দিল। আমি হাসিতে বললাম, দেখলে আবির, তুই বলতে না বলতে আমার গার্লফ্রেন্ড কল দিল। কি কস, তোর আবার গার্লফ্রেন্ড আছে? আচ্ছা ঠিক আছে, কল লাউড স্পিকারে দে তো শুনি। আমি ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিতে ওপাশ থেকে মাহি বলল, আমার বাবুটা কেমন আছে? এই তো বাবু, ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নেই, শুনলাম আজকাল নাকি কোনো মেয়ে তোমাকে অত্যাচার করে। ইস, ওকে যদি আমি হাতের কাছে পেতাম, ঠাস ঠাস করে গালে 2টা দিতাম। না বাবু, এমন করা লাগবে না। এই, তুমি এখন কোথায় যাচ্ছ মনে হচ্ছে? গাড়ির শব্দ কেন শোনা যাচ্ছে? আসলে বেবি, আমরা সুন্দরবন যাচ্ছি পিকনিকে, তোমাকে তো বলতেই ভুলে গেছি, সরি বেবি। হঠাৎ করে রিয়া ম্যাডাম দাঁড়িয়ে বলল, সবাই মনোযোগ দিয়ে শোনেন, আমরা এখন এক জায়গায় যাচ্ছি। এখানে কোনো প্রেম টেম করার জায়গা না। চলাচলের সময় আমরা সবাই মজা করব, কিন্তু এখানে কেউ প্রেম করতে পারবে না, ঠিক আছে? মনে থাকবে আমার কথা? ম্যাডামের কথা শুনে সবাই বলল, জি ম্যাডাম। ম্যাডামের কথা শুনে আমি কল কেটে দিলাম। যাক, একটু হলেও তো শরীর জ্বালাতে পারছি, মাত্র তো শুরু ম্যাডাম, সামনে দেখেন আপনার কি অবস্থা করি। আমি কল কেটে দিতে আবির বলল, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসতি তাহলে তো মজা করতে পারতি। আবার হয়তো ওকে তুই বলে আসিস নাই। আরে বলার সময় পাইনি তো, রাধিকে টেনে নিয়ে আসলো। থাক, বাদ দে, এই বিষয়ে কথা না বলাই মনে করি আমি। আমরা এখন আর কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি। বসে থাকতে আর ভালো লাগছে না, এই জন্য নিজে নিজের সিটে একটু দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই হঠাৎ করে ড্রাইভার বসে বাস জায়গা মতো ব্রেক করলো, যার কারণে আমি সরাসরি ম্যাডামের কোলের উপর গিয়ে পড়লাম। আর রিয়া ম্যাডামের কোলের উপর পড়তেই উনি আমাকে সরিয়ে আমার গালের মাঝে শরীরের জোরে 2টা চড় বসিয়ে বলল, লুচ্চামি করতে কি এখানে এলি? আর তোর তো স্বভাব চরিত্র অনেক ভালো, যে কখন কই সুযোগ পাস আর তার উপরে ইচ্ছে করে পড়িস। তোরা যে কাজে কমে ছোট লোক তা প্রমাণ করলি। আর শরীর থেকে তো ঘামের গন্ধ আসছে, বসে থাকতেই পাচ্ছি না। বুঝি না এইসব বিপদ যে কেন সাথে নিয়ে আসলাম। এই রাধিকা, তুমি এখানে এসে বসো তো। ওর মতো লুচ্চা ছেলের সাথে আমি বসতে চাই না, শুধু সুযোগ খোঁজে যে কখন কি করতে পারে। এটা যদি
পাস না হতো তাহলে তোরে আমি জন্মের শিক্ষা দিয়ে দিতাম। আর রাধিকা, ওকে একটা বডি স্প্রে কিনে দিও তো, ছোট লোক তো, এর জন্য টাকা নাই। এখন আমি কিছু বললাম না, সত্যি অপরাধ করে ফেলছি আমি। ওনার উপর যদি আমি না পড়তাম তাহলে আর তিনি আমাকে এত কিছু বলতে পারতেন না। তবে এখন আর আমার বাবা মাকে নিয়ে কিছু বলে নাই, জানে এখন কিছু বললে যে আমি কি করব। রাধিকা উঠে ম্যাডামের পাশে বসলো, আর আমি উঠে আবিরের পাশে বসলাম। আবিরের পাশে বসতে আবির বলল, মন খারাপ করিস না লাদেন, আর তুই ওনার উপরে পড়তে গেলি কেন? জানিস না উনি কেমন মানুষ? আরে বেটা, আমি কি এর ইচ্ছে করে পড়ছি নাকি? কি কারণে গাড়ি ব্রেক করছি তখন আমি উল্টা বাজি দিয়ে পড়ে গেলাম? আমি তো আর ইচ্ছে করে পড়ি নাই। আমরা দেখছি যে তুই ইচ্ছে করে পড়িস নাই, কিন্তু উনি তো মনে করছে তুই ইচ্ছা করে উনির উপরে পড়লি। ওই বলে না, কপালে যদি বিপদ লেখা থাকে তাহলে সেটা কোনোভাবে হলেও আসবে। থাক, দোষ ছিল আমার, এই জন্য কিছু বলি নাই। একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে, আর আমার সন্দেহ হয় যে, কি বল শুনি। আমার মনে হচ্ছে তোর ম্যাডামের সাথে পুরনো কোনো শত্রুতা আছে, যার কারণে উনি তোর উপরে প্রতিশোধ নিচ্ছেন। অতীতের কোনো কথা কাউকে বলা যাবে না। থাক, এগুলো বলে এখন আর কি হবে। আমি আবিরের কথা শুনে বললাম, না রে, তেমন কিছু না। আর ওনাকে তো আমি অফিসে প্রথম দেখছি, জানি না উনি কেন আমার সাথে এমন করেন। কিন্তু আমার তো মনে হচ্ছে। এখানে কোনো কিন্তু নেই, তুই এটা এত সন্দেহ করিস কেন বলতো? আর তাছাড়া উনি আমাকে কোনো এক কারণে আটকে রাখছে, তোরা আমি পরে বলবো নি। তো আমি তোকে কি বলছিলাম, এখানে কিন্তু তো একটা আছে। আবির, তুই একটু বস, আমি ড্রাইভারের সাথে একটু কথা বলে আসি। ওখানে গিয়ে আবার কি করবি? দরকার আছে দেখেই তো যাবো, তুই বস, আমি আসছি। আবিরকে বসিয়ে আমি ড্রাইভারের কাছে চলে গেলাম। ড্রাইভারের পাশে বসে বললাম, মামা আমাকে একটা হেল্প করতে হবে। ড্রাইভার আমার দিকে তাকিয়ে বললো, কিভাবে হেল্প করবো বলেন শুনি। সামনে হাঁসের ঘরগুলো দেখতে পাচ্ছেন? ওখানে তো মনে হয় শুধু হাঁস আর হাঁস। দেখতে পাচ্ছি, আমাকে কি করতে হবে তাই বলেন। আমি ড্রাইভারের হাতে একটা 1000 টাকার নোট দিয়ে বললাম, আমার জন্য দুইটা কাজ করতে হবে। একটা হলো সামনে হাঁসের একটা ঘর দেখা যাচ্ছে, ও একটু পেছনে গাড়ি থামিয়ে বলবেন, গাড়িতে একটু সমস্যা হয়েছে, আধা ঘন্টার মতো লাগবে ঠিক করতে। আর বর্তমানে এই একটাই কারণে, পরেরটা পরে বলবো। ড্রাইভার বলল, আচ্ছা ঠিক আছে মামা, আপনি গিয়ে বসেন, আমি দেখছি, নইলে ম্যাডাম আবার সন্দেহ করবে আমাকে। আমি আচ্ছা বলে আমি আমার সিটে যেতে লাগলাম। তখন ভাবি বলল, কি খবর লাদেন? ভাবি আপনি কিন্তু ভালো মানুষ না, ভাবছিলাম আপনার পাশে বসে যাব, আপনি আর আমি প্রেম করব, কিন্তু তা আর হলো না। ও সরি, আমার তো ভুল হয়ে গেছে, মনে ছিল না। ইস, কি ভুলটাই না করলাম। তোর ভাবি, আপনি আর কথাই বলবেন না। আমি আবিরের পাশে গিয়ে বসতে ড্রাইভার বাস থামিয়ে বলল, ম্যাডাম গাড়িতে একটু সমস্যা হয়েছে, গাড়ির ব্রেক বেশি কাজ করছে না, এর জন্য একটু ঠিক করে নিই, বেশি না, আধ ঘন্টা মতো লাগবে, সবাই একটু নেমে দাঁড়ান। আমি মুচকে হাসতে বললাম, এই তো কাজ হয়েছে, এখন আমার খেলা, সবাই দেখতে পারবে। কতটা যে ভালো লাগছে আমার, বলার বাইরে। গাড়ি থেকে নামতে নামতে বললাম, আবির চল এখানে পিকনিক করে ফেলে, সুন্দরবন গিয়ে আর কি করব বল। আবির বলল, দূর, এত বড় একটা সুযোগ পেয়েছি, এখন এখানে পিকনিক করব। এইসব কিসের গন্ধ আসছে নাকি? আমি হাসতে হাসতে বললাম, চলা নাম, তুই তোর সব খাওয়াবো। রিয়া ম্যাডাম গাড়ি থেকে নামতেই বললো, ইস, কি গন্ধ! চারপাশে শুধু হাঁসের পটি, থু। এখানে কি গাড়ি থামানোর দরকার ছিল? আর একটু দূরে গেলে কি এমন হতো? গন্ধে তো থাকাই যাচ্ছে না। এই ড্রাইভার, তাড়াতাড়ি করো, নইলে এসবের গন্ধে মরেই যাব এখানে। পরে আর সুন্দরবন যাওয়া লাগবে না। ম্যাডামের কথা শুনে রাধিকা বলল, নেন ম্যাডাম টিস্যু, আপনার কিছু হলে আমরা আর যেতে পারবো না, আগে আপনাকে সুস্থ রাখতে হবে আমাদের। কি দরদ ম্যাডামের জন্য। দাঁড়া, তোর সব ম্যাডামের 12টা বাজাবো আমি। 1000 টাকা কি হুদাই দিয়েছি আমি? আমার সাথে আগে কি করছে আমার বুঝে মনে নাই। এত তাড়াতাড়ি তো আমি কিছু ভুলে যাব না, উচিত শিক্ষা দেবো একদম। আর বিশেষ করে আমি তো গ্রামের পোলা, এসব গন্ধ আমার কাছে কিচ্ছুই না। গ্রামে কত হাঁসের খামার আছে, বিশেষ করে যারা গ্রামে থাকে তারা বলতে পারবে গ্রামে যে কত কত হাঁসের খামার আছে। সবাই মুখে রুমাল দিয়ে ঢেকে রাখছে, কেউ আবার টিস্যু, শুধু আমি একা যে কি না, মুখে কিছু পর্যন্ত দেই নাই। আবির আমাকে বলল, ভাই, তোর নাকে কি গন্ধ লাগে না? তুই আবার কিসের গন্ধ পেলি এখানে? শালা, আমাদের সাথে মজা করিস তুই? রাস্তার থেকে নিচে নামলে হাঁসের কি জানি
ম্যাডাম শুদ্ধ ভাষায় কি বললো? হ্যাঁ, মনে পড়ছে, হাসির পটি। হালার পুত, এগুলো হাঁসের পটি না, হাঁসের লেদা। তুই এত গ্রামের ভাষায় কথা বলিস কেন বলতো? নে টিস্যু নাকে দে। আমার দেওয়া লাগবে না, তোরা দে, আমি ঠিক আছি। তাহলে তো ভালোই। আমি এখানে যার জন্য বাস থামালাম সেই কাজ করি, কথা বলে সময় নষ্ট করা যাবে না। যখন আমি দেখলাম রাধিকা ম্যাডামের সাথে কথা বলছে, তখন আমি ওদের দিকে এগিয়ে গেলাম। খুব সাবধানে আমাকে কাজ করতে হবে, যাতে কেউ বলতে না পারে আমার কারণে ওরা নিচে পড়ছে। আমি ধীরে ধীরে ওদের সামনে গেলাম, তবে রাধিকা রিয়া ম্যাডামের সাথে কথা বলায় বিজি। আমি ওদের সামনে গিয়েই রাধিকাকে দিলাম এক জোরে ধাক্কা। আমার ধাক্কা খেয়ে রাধিকা রিয়া ম্যাডামকে নিয়ে নিচে গড়িয়ে পড়লো। আমি চুপচাপ ওখান থেকে সরে আবিরের সামনে চলে গেলাম। ম্যাডাম নিচে পড়ে চিৎকার দিয়ে বললো, রাধিকা, তুমি এটা কি করলে? দিলে তো সবকিছু নষ্ট করে। ম্যাডাম নিচে পড়েছে দেখে ভাবি আর কয়েকজন মিলে রাধিকাকে আর ম্যাডামকে টেনে তুললো। রিয়া ম্যাডাম দাঁড়িয়ে বলল, ছি ছি, আমার তো পুরো শরীরে ময়লা ভরে গেছে। থু, আমার বমি আসছে। আমি জায়গা মতোই কাজ করছি। আমাকে একে রিয়া ম্যাডাম বলছিল, তোর শরীর থেকে ঘামের গন্ধ আসছে, আমার থেকে দূরে গিয়ে বস। আর এখন আমার তো এখন খুব হাসি পাচ্ছে। ইস, কতটা যে ভালো লাগছে আমার বলার বাইরে। কি আনন্দ আকাশে বাতাসে। রাধিকা আমার দিকে তাকিয়ে বলল, লাদেন এদিকে আয়। আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি। আমি বললাম, তোর দরকার হলে তুই আয়। রাধিকা আমার কাছে এসে বলল, আমি জানি কে আমাকে ধাক্কা দিয়েছে। তুই ছাড়া যে এই কাজ কেউ করে নাই, এটা তো আমি ভালো করেই জানি। আমি রাধিকার কথা শুনে একটু জোরে বললাম, সি রাধিকা সি, তুই আমার থেকে দূরে যা, তোর শরীর থেকে হাঁসের গন্ধ আসছে। আর কে জানি বলছিল আমার শরীর থেকে ঘামের গন্ধ আসছে। এখন তো মনে হচ্ছে কারোর শরীর থেকে হাঁসের পটির গন্ধ আসছে। শুদ্ধ ভাষায় বলে হাঁসের পটি। যেই না চেহারা, কুত্তা দেয় না পাহারা। আমার শুদ্ধ ভাষায় কথা বলে। আমার শরীরে তো ঘামের গন্ধ আসছিল, তাও ভালো। এখন তো ওদের শরীর থেকে হাঁসের গন্ধ আসছে। কি গন্ধ, ছি ছি। রিয়া ম্যাডাম আমার দিকে চোখ লাল করে তাকালো। আমি হাসতে হাসতে বললাম, আমরা তো গ্রামের পোলা, এত অহংকার করতে পারি না। কিন্তু যারা শহরে থাকে তারা এতই অহংকার করে যে যার কারণে তারা নিজেরাই চিনতে পারে না। এখন ভালো কাজ হয়েছে না, আর অহংকার কর দেখি। রিয়া ম্যাডাম আমার কথা শুনে শুধু রাগে ফুঁসছে, কিছু বলতে পারছে না। রাধিকা কান্নার ভাব করে বলল, এখন কি হবে লাদেন? আমি তোর বন্ধু না, আমাকে তো একটা সমাধান দে। এই যে হাঁসের এসব ফালতু জিনিস লেগে আছে, এখন কি করব? আমি রুমালটা বের করে দিয়ে বললাম, এটা দিয়ে একটু মুছে নে, তোর এখানে বেশি কিছু লাগে নাই। না, হবে না। এখন তো মনে হচ্ছে কাপড় চেঞ্জ করতে হবে। তুই এখন কি সবার সামনে কাপড় চেঞ্জ করবি? অবশ্য যাদের লজ্জা শরম নেই তারা সবার সামনে কাপড় চেঞ্জ করতে পারে। কি বলে যাবে? রিয়া ম্যাডাম এবার আমার সামনে এসে বলল, এই ছেলে, তখন থেকে দেখছি তুই খুব বেশি ফটর ফটর করছিস। আমি ময়লার ওপরে পড়েছি দেখে তুই বুঝি খুব খুশি? ম্যাডাম আপনি আমার থেকে দূরে থাকবেন, আপনার শরীর গন্ধ করছে। আগে তো বলছিলেন আমার শরীরে নাকি ঘাম গন্ধ করছে, এখন আপনি একবার নিজের দিকে তাকান। এই জন্য বলে নিজেকে নিয়ে তো অহংকার করবেন না, কারণ কখন যে কি হয় বলা যায় না। তুই কার সাথে কি কথা বলিস তার আন্দাজ আছে তো? তাই কি করবেন আমাকে শুনি? রাধিকা আমাকে ধমক দিয়ে বলল, তোরা কি এখন এখানে ঝগড়া করবি? লাদেন, আমার এভাবে থাকতে আর ভালো লাগছে না। আমি রাধিকার কথা শুনে শরীর থেকে শার্টটা খুলে নিচ থেকে গেঞ্জি খুলে ফেললাম। এবার সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবি দূর থেকে আমাকে দেখে বলল, কি ব্যাপার লাদেন, তুমি জিম টিম করো নাকি? তোমার বডি দেখে তো আমি ক্রাশ খাইছি। আমি কি একবার তোমার বুকে হাত দিয়ে দেখতে পারি? ছি ভাবিছি, আপনার হাজবেন্ড আছে, আমার উপর নজর দিবেন না তো। আমি রাধিকার হাতে আমার গেঞ্জিটা দিয়ে বললাম, এটা কাপড়ের উপর পর, তাহলে কিছু দেখা যাবে না, পরে কাপড় চেঞ্জ করে নিস। এখানে চেঞ্জ করার মতো কিছু নাই, আর আশেপাশে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। রাধিকা আমার গেঞ্জি পরে বলল, তুই আগে শার্ট পর তো, সবাই তোর দিকে তাকিয়েছে। আর তুই কি মানুষকে বডি দেখাস নাকি? আমি শার্ট পরতে পরতে বললাম, বডি আছে তো মানুষ দেখবে না, আর দেখলে তো কোনো সমস্যা নাই। এর মাঝে ড্রাইভার এসে বলল, ম্যাডাম সব কিছু ঠিক হয়ে গেছে, আপনারা চাইলে এখন আমরা যেতে পারি। রিয়া ম্যাডাম রাধিকাকে বলল, আমি এই কাপড় পরে কোথায় যেতে পারবো না, আমার কাছে খুব খারাপ লাগছে। রাধিকা, কিছু একটা করো। আবির আমাদের সামনে এসে বলল, ম্যাডাম, ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, আপনার ওখানে গিয়ে চেঞ্জ করে আসেন। আবিরের কথা শুনে আমি বললাম, আরে হালা, ওখানে গেলে আধা ঘন্টার মতো লাগবে, পরে আমাদের আর কোথাও যেতে হবে না।
রিয়া ম্যাডাম কিছু না বলে বাস থেকে ব্যাগ নামিয়ে বলল, রাধিকা, আমার সাথে চলো তো, কাপড় চেঞ্জ করে আসি। তাছাড়া আজকে আমরা সুন্দরবন যাব না, আগামীকাল সকালে যাব। দেরি হলেও কিছু হবে না। আমি একটু জোরে বললাম, রাধিকা শোন, অনেকে আছে বড়লোক মানুষ, দেখিস আবার ওদের জন্য অপমান না করে। ওরা তো আর তোর ম্যাডামের মতো বড়লোক মানুষ না। রিয়া ম্যাডাম আমার সামনে চলে আসলো, একেবারে আমার কাছাকাছি, আমার চোখের উপর তাকিয়ে বলল, কিরে, আমাকে নিয়ে এত কথা বলিস কেন? আমি কি করব না করব এটা আমার বিষয়, তোরে বলতে বলছি আমি। ম্যাডাম আমি ভালো কথা বলছি, সবার মন মানসিকতা তো আর আপনার মতো না। আপনার মতো তো ওদের শরীরেও ঘাম গন্ধ করতে পারে, পরে যদি ওদের অপমান করেন, তবে আমার মতো যদি ওদের আপনি অপমান করেন, ওরা কিন্তু আপনাকে গাছের সাথে বেঁধে পেটাবে, কেউ বাঁচাতেও আসবে না। এজন্য সাবধান করে দিচ্ছি। কে আমাকে কি করবে না করবে এটা নিয়ে তোর ভাবতে হবে না। আমি হাসি দিয়ে বললাম, চেহারা তো দেখতে একদম মাশাআল্লাহ, ব্যবহার দেখলে মনে হয় ফালতু মেয়ে একটা। কি, আমাকে তুই ফালতু বললি? আমি ফালতু কথাটা একটু আসতেই বলছি, যাতে কেউ শুনতে না পারে। এবার আমি জোরে বললাম, জি ম্যাডাম, আপনি আমাকে অপমান করেন মানলাম, কিন্তু আপনি আমার অফিসের বস, এই হিসাবে তো আপনাকে একটু হলেও সম্মান করি। আর আমি আপনাকে ফালতু বলি নাই। আপনি মিথ্যা কথা বললেন যে আমি আপনাকে ফালতু মেয়ে বলছি। কেন আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন? রিয়া ম্যাডাম তো রেগে আমার উপর ফায়ার হয়ে গেছে। আমি হাসতে হাসতে বললাম, রাধিকা তোর ম্যাডামকে এখান থেকে নিয়ে যা, বলে কখন যে উনি ফায়ার হয়ে ফেটে যায় বলাই যায় না। রাধিকা রিয়া ম্যাডামকে টানতে টানতে বললো, চলেন তো, এত দেরি করলে হবে না। রিয়া ম্যাডাম আর রাধিকা হেঁটে চলে যাচ্ছে, আর আমি বলছি, এর যে কতটা অহংকার আছে আমি দেখবো না। আমাকে তো তুই চিনিস না, আমি কি কি করতে পারি। ওরা যাওয়ার পর আমি বললাম, সবাই বাসের ভেতরে চল, এখানে রোদ্রের ভেতরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, ওরা আসুক, আমরা গিয়ে বসে আড্ডা দিই। আমার কথা শুনে সবাই তাই করলো। বাসের ভেতরে গিয়ে বসতে সবাই মিলে বললো একটা গান বলার জন্য। আমি আবার এত গান পারি না, সবাই বলছে যেহেতু বলতে তো হবে। সবাইকে চুপ থাকতে বলে আমি শুরু করলাম। এইটুকু বলেই বললাম আর পারি না, যেটুকু পারলাম সেটুকুই বললাম। ভাবি আমার গান শুনে আমার কাছে এসে বসে বলল, মোটামুটি তোমার কণ্ঠ সুন্দর আছে বলতে হবে। আচ্ছা লাদেন, একটা প্রশ্ন করি, এটা শুধু তোমার প্রশ্ন নয়, এটা সবাই জানতে চায় তোমার কাছ থেকে। জি ভাবি বলতে পারেন, আপনার যদি কিছু জানার থাকে আমি অবশ্যই বলবো। রিয়া তোমার কি হয়? আর আমরা সবাই জানি এভাবে কেউ কারোর পিছনে লাগে না। এইটুকু জ্ঞান আমার আছে, হয়তো পুরাতন শত্রুতা আছে ওর সাথে তোমার। সত্যি করে বলো বলছি। কি যে বলেন না ভাবি, ওর সাথে আমার আবার কিসের শত্রুতা থাকবে? তাছাড়া রিয়া ম্যাডামকে তো আমি প্রথমে অফিসে দেখছি, জানি না উনি আমার সাথে কেন এমন করেন। আবির আমার কথা শুনে বলল, তুই বলবি কি না বল, এত কথা বলে লাভ আছে? আর আমি রাধিকাকে জিজ্ঞেস করছিলাম এই বিষয়ে, ও শুধু বলল তোর কাছের কেউ নাকি রিয়া ম্যাডাম, আর তুই বলিস চিনিস না। আমি মাথায় হাত দিয়ে বললাম, যেটা আমি কখনো কাউকে বলতে চাই নাই, আজকে মনে হচ্ছে সবাইকে বলতেই হবে, কিন্তু আমি তো এটা চাই নাই। ভাবি আবার বলল, লাদেন প্লিজ বলো, আমি তোমার ভাবি হয়ে তোমাকে অনুরোধ করছি। আমি এবার মাথা নিচু করে বললাম, জি ভাবি, ও আমার এক্স বউ ছিল। আমার মুখ থেকে বউ শব্দটা শুনে সবাই বোকা হয়ে গেল, মনে হচ্ছে আমি সবাইকে উল্টাপাল্টা কিছু বলে ফেলেছি, কারো মুখে কোনো কথা নাই। আমি আবার বললাম, যেটা সবাই শুনলে এটাই সত্যি, তোমাদের রিয়া ম্যাডাম আমার সত্যিকারের বউ ছিল, তবে আমি আমার গার্লফ্রেন্ড রেখে আমাকে বিয়ে করতে চাই নাই, বাবা আমাকে জোর করে বিয়ে করে দিয়েছে, আর যার কারণে আজকে আমার এই অবস্থা। আবির বলল, কাহিনী কি একটু বুঝিয়ে বল। কি আর বলবো তোদের বল, আমার অপরাধ শুধু এই জায়গায়, ওনাকে কেন আমি ওনার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করি, কিন্তু আমি ওনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি বাবার জোরাজোরির কারণে। তবে আফসোস, ওনাকে বিয়ে করেছি ফোনে ঠিকই, কিন্তু বিয়ের দ্বিতীয় দিন উনি লন্ডন থেকে এসে আমাকে ডিভোর্স দিয়ে গেছেন। পরে আর ওনার সাথে আমার দেখা হয় নাই, আর অফিসে দেখা হওয়ার পর আমার এই অবস্থা। আবির আমার কথা শুনে বলল, বিয়ের সত্য মতে 6 মাস পর ডিভোর্স হয়, তাহলে কি? ডিভোর্স এখনো হয় নাই, তোদের ম্যাডাম আমার কাছ থেকে আগেই সাইন নিয়ে রাখছে। ভাবি বলল, তাই তো বলি, একজন মানুষ কেন হুদাই হুদাই অচেনা একটা মানুষকে এভাবে অপমান করবে? বাদ দেন ভাবি, যা হয়ে গেছে তো হয়ে গেছে, এসব নিয়ে আমি আর চিন্তা করি না, যা আছে কপালে তাই হবে। সত্যি তুমি মানুষটা অনেক ভালো, নইলে এত অপমান কেউ সহ্য করে? ওকে, কি তুমি আবার? কি বলতে চান ভাবি আমি বুঝেছি, তবে যতদিন পর্যন্ত আমার এই দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত ওকে আমি গ্রহণ করবো তো দূরের কথা, ওর মুখটা আমি দেখতে চাই না। বুঝছি,
তুমি বলতে চাও, তবে যতটা সম্ভব হয় লাদেনের চাকরি ছেড়ে দাও। ভাবি চাকরি তো ছেড়ে দিতেই চাই, তবে ভুল এক জায়গায় করে ফেলেছি, এজন্য যেতে পারছি না। কি হয়েছে বলো শুনি। এটা বলতে পারবো না ভাবি, বাদ দেন। ওরা হয়তো এসে যাবে, আর আমি যেসব কথা আপনাদের বলছি, প্লিজ ওনাকে কিছু বলবেন না কেউ। আপনাদের কাছে একটাই অনুরোধ আমার। আরে না, কেউ কিচ্ছু বলবে না, চিন্তা করো না। এই কথা বলে ভাবি গিয়ে ভাবির জায়গায় বসে গেল। কিছুক্ষণ পর রাধিকা রিয়ে চলে আসলো। রাধিকা বসে আমার দিকে তাকিয়ে বলল, লাদেন, তুই কি পারফিউম ব্যবহার করিস রে? তোর গেঞ্জির ঘ্রাণটা মারাত্মক। আরে তোর এই ম্যাডাম বললো না এটা নাকি ঘামের গন্ধ? তোর ম্যাডামকে জিজ্ঞেস কর, উনি আমার থেকে ভালো জানেন। দেখ ভাই, একটু চুপ করে বস তো। এখন আর কোনো উল্টাপাল্টা কিছু করিস না, ভালো লাগছে না এমনি। তুই আমাকে এই কথা বলতে পারলি? ভাই তোর পায়ে পড়ি, একটু কথা বলা বন্ধ কর প্লিজ। আবির রিয়া ম্যাডামকে বলল, ম্যাডাম তো বললেন কালকে সকালে আমরা যাব, তাহলে এখন কি? রিয়া ম্যাডাম আবিরের কথা শুনে বলতে শুরু করলো, এখন বাস যেই পর্যন্ত যায় আমরা সেই পর্যন্ত যাব, পরে স্পিড বোট দিয়ে যেতে হবে। পানির ওপর তো আর বাস যাবে না, এই জন্য আমরা পানির রাস্তা কাল যাব। আজকে গিয়ে একটা হোটেলে থাকবো সবাই। ম্যাডামের কথা শুনে আমি বুঝলাম উনি কি বলতে চাইছেন। যাক, ভালোই হয়েছে, আজকে রাতে একটু রেস্ট করা যাবে। আর মনে বসে বসে ফোন চাপাচাপি করছি, তখন আবির বলল, লাদেন, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। বল এখন। আমি বলছিলাম না আমার একটা গার্লফ্রেন্ড আছে, পরে বললি না তো। রাধিকাকে প্রপোজ করেছিলাম। আমি আবিরের দিকে তাকিয়ে বললাম, কি? দেখ তুই আবার ওকে কিছু বলিস না প্লিজ। ও না করছে, এই কথা যেন কাউকে না বলি। কিন্তু তুই তো আমার বন্ধু, তোকে না বললে কি হয়? ও কি বলছে পরে তোরে? প্রথমে না করছিল, পরে হ্যাঁ বলছে। শুধু আমাকে বলছে কাকে যেন না বলি। রাধিকা এত বড় কাজ করে বসে আছে আর আমাকে কিছু না কিছু বলে নাই পর্যন্ত। ও তোকে বলবে বলতে পারে, কিন্তু তার আগেই আমি বলে দিলাম। ভালোই হয়েছে, আর তাছাড়াও মেয়েটা অনেক ভালো আছে। ওর বাবার সাথে আমার বাবা কথা বলছে। এত দূর এগিয়ে গেলেই আর আমাকে পর্যন্ত কিছু বলে নাই? তোর না কাছের বন্ধু, তাহলে তোরে বলে নাই কেন? বলার দরকার মনে পড়ে নাই, এজন্য হয়তো বলে নাই। আর আমি সব শুনেই বা কি করবো, থাক বাদ দে। মন খারাপ করিস না, ও বলে নাই তো কি হয়েছে, আমি তো বলছি। আমি কিছু বললাম না, আবিরের কথা শুনে চুপ করে বসে আছি। সন্ধ্যা প্রায় হয়ে গেল, বাসের লাইট জ্বালানো আছে, বাইরে হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, আমাকে থাপ্পড় দেওয়া হয়েছে না, এর প্রতিশোধ তো নিতে হবে। আবার গেলাম ড্রাইভারের কাছে, গিয়ে বললাম, মামা 2 মিনিটের জন্য লাইনের আলো বন্ধ করে দেবেন, আর এটাই শেষ, আর কিছু করতে হবে না। ড্রাইভার বলল, মামা সাবধান, উল্টাপাল্টা কিছু করবেন না। আরে না, তেমন কিছু করবো না, তুমি এত চিন্তা করো না তো। আমি গিয়ে আবিরের পাশে বসতে আবির বলল, কি রে, একটু পর পর তুই ড্রাইভারের কাছে যাস কেন? দরকার আছে। রাধিকার দিকে ইশারা করে বললাম, এখন কি হবে না হবে এটা কাউকে বলবি না, তুই চুপচাপ বসে থাকবি, ঠিক আছে? আমি ড্রাইভারের দিকে তাকিয়ে ইশারা করতেই ড্রাইভার লাইট বন্ধ করে দিল। এখন বাসের ভিতরে সবকিছু অন্ধকার হয়ে আছে, সবকিছু দেখা যাচ্ছে না। সুযোগ পেয়েছি, এটা কাজে তো লাগাতেই হবে। আমি দাঁড়িয়ে রাধিকার মুখে হাত দিয়ে চেপে ধরে রিয়া ম্যাডামের গালে শরীরে জোরে দিলাম এক থাপ্পড়। রিয়া ম্যাডাম চিৎকার দিয়ে বলল, এই কে রে এখানে? আমি গিয়ে আমার সিটে বসে ফোন নিয়ে বিজি হয়ে গেলাম। রিয়া ম্যাডামের চিৎকার শব্দে ড্রাইভার লাইট অন করলো। ম্যাডাম রেগে বলল, বাসের লাইট বন্ধ করলি কেন? ড্রাইভার বলল, ম্যাডাম বাসে একটু সমস্যা হয়েছিল সেই জন্য। রাধিকা রিয়া ম্যাডামকে বলল, ম্যাডাম কি হয়েছে? ম্যাডাম আমার দিকে তাকিয়ে দেখে যে আমি ফোনে বিজি। যাক, উনি বুঝতে পারে নাই যে আমি ওনাকে চট দিয়েছি। রিয়া ম্যাডাম শুধু আশেপাশে তাকিয়ে দেখছে কি ওনাকে চট দিতে পারে। আমি তো মুখ টিপে হাসছি। আজকে আমার কতটা যে ভালো লাগছে বলার বাইরে। ইস, এতদিন পর ওনাকে একটা থাপ্পড় দিতে পারছি। কি আনন্দ আকাশে বাতাসে। আমি কিছু বলতে পারবো না দেখে আবিরকে বললাম, আবির দেখতো ম্যাডামের গাল লাল হয়ে আছে না? আবির আমার কথা শুনে বলল, ম্যাডাম আপনার গাল এত লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে যেন। রিয়া ম্যাডাম রেগে বলল, তোমাকে বলছি এত কথা বলতে, চুপ করে বসে থাকতে পারো না? একবার যদি আমি দেখতে পেতাম যে কে আমার গালে। রাধিকা বলল,
কি ম্যাডাম? রিয়া ম্যাডাম কিছু বললো না, চুপ করে বসে গেল। রাধিকা আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। ও ঠুকিয়ে বুঝে গেছে আমি ওনাকে চড় দিয়েছি। রাধিকা ইশারা করে বলল, তোর বুদ্ধি আছে বলতে হবে। মামা তুই আসলেই একটা জিনিস। আমি মুচকে হাসতে বললাম, জানিস রাধিকা, মাঝে মাঝে এত আনন্দ লাগে কিন্তু প্রকাশ করতে পারে না। রে কতটা যে ভালো লাগছে আমার। রাধিকা আমার কথা শুনে একা এক হেসেই গড়াগড়ি খাচ্ছে। আমি শুধু বোকার মতো তাকিয়ে আছি যে আমি কি করলাম যার কারণে রাধিকা এত হাসছে। কিছুক্ষণ বসে থাকার পর ড্রাইভার বাস থামিয়ে বলল, ম্যাডাম আপনাদের হোটেলের সামনে এসে গেছি, এখন সবাই নামতে পারেন। এক এক করে সবাই নিচে নামছে। আমি বাস থেকে নামতেই আননোন নাম্বার থেকে একটা কল আলো। এই রং নাম্বারে আবার কে কল করলো? আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আপু বলল, লাদেন কেমন আছিস? আরে আপু যে, তুই আমার ফোন নাম্বার কোথায় পেলি? চুপ কর তুই, আমার সাথে কথা বলবি না। আমি যদি রাধিকার ফোন নাম্বার না রাখতাম তাহলে তো তোকে আর খুঁজেই পেতাম না। সরি আপু, ইদানিং এত বিজি থাকি যে তোরে কল দিতেও ভুলে গেছি। হয়েছে, থাক আর মিথ্যে কথা বলতে হবে না। আমি তো তোর বোন হলে খবর নিতি। এভাবে বলতে পারলি আপু? এখন যেই কারণে কল দিলাম শোন। বল। বাবা তো আমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক করে ফেলেছে। তুই তো জানিস আমার বিষয়ে। তুই আমাকে এখন বলিস এই কথা, আরো আগে বলতে পারলি না? তোর নাম্বার ছিল না আমার কাছে। বাবা এখন কোথায় আছে? উনি রুমে আছেন, আমি কিচেন রুমে বসে আছি। বাবার কাছে ফোনটা দে। কিন্তু ভাই পরে আমাকে যদি। তোরে বলছে আমি বাবার কাছে ফোনটা দিতে, এত কথা বলিস কেন? আচ্ছা এই মিনিট হোল্ডে থাক, আমি দিতেছি। কিছুক্ষণ পর আপু বলল, নে বাবার সাথে কথা বল। বাবার কাছে ফোনটা দিতেই আমি জোরে বললাম, আপনি কি আমার মতো আমার বোনের জীবনটাকে নষ্ট করে দিতে চান? একবার তো আমাকে বেঁধে জোর করে বিয়ে করেছেন, আজকে সেই মেয়ে আমাকে এত অত্যাচার করে যে শুধু মুখ বন্ধ করে সহ্য করি। আপুর বিয়ে যদি আপনার ইচ্ছা মতো দেন তাহলে আমি কসম করে বলছি বিয়ের 1 মিনিট আগে হলেও আপুকে আমি নিয়ে আসবো, আর সেটা যেভাবে আনার দরকার হয় সেভাবেই আনবো। আর এনে আমি আপুর পছন্দের মানুষের সাথেই বিয়ে দেবো। আপনি তো জীবনভর টাকা চিনলেন, আজকে আপনার কারণে আমার জীবন থেকে আনন্দ হারিয়ে গেছে। বাসা থেকে এসেছিলাম সেই যে কবে, আজ পর্যন্ত মন খুলে একটু হাসতে পারে নাই। যাক, আপনি আমার বাবা, আপনাকে এত কথা বলতে আমি চাই না, শুধু এটাই বলতে চাই আমার মতো আমার বোনের জীবনটাকে নষ্ট করবেন না। আর যদি এমন কিছু করেন তো ওই তখন বলছি না ওকে আমি তুলে নিয়ে আসবো, সত্যি সত্যি পরে এমন কিছু করব এই বলে দিলাম। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, বাই। এই কথা বলে আমি ফোন কেটে দিলাম। এতক্ষণ সবাই যে আমার কথা শুনছিল আমি বুঝতে পারি নাই, হয়তো আমি রেগে কথা বলেছি, এজন্য সবাই আমার দিকে তাকিয়ে ছিল। রাধিকা দূর থেকেই বলল, লাদেন কোনো সমস্যা হয়েছে কি? না তেমন কিছু হয় নাই, ওই পারিবারিক ঝামেলা। রাধিকা আমার সামনে এসে বলল, এসব নিয়ে চিন্তা করিস না, এখন চল হোটেলে যাই, দেরি হয়ে যাচ্ছে। রে চল, এমনি খুব ক্ষুধা লাগছে। আমরা সবাই মিলে হোটেলে চলে গেলাম। আমাদের 5 জনকে একটা রুম দিল, আর আমাদের পাশের রুমটা রিয়া ম্যাডাম আর রাধিকার। হালকা কিছু খেয়ে বিছানার উপর বসে আছি, তখন আবির বলল, লাদেন চল লুডো খেলি। না ভাই, আমার খেলার ইচ্ছা নাই, তুই অন্য কারোর সাথে খেল। আর আমি একটু বাইরে গেলাম, ঠিক আছে? এখানে আমার ভালো লাগছে না। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। আমাদের রুমের সামনে সুইমিং পুল আছে, ওটার দিকে আমি তাকিয়ে আছি। পাশের রুম থেকে রিয়া ম্যাডাম আওয়াজ করে বলল, সত্যি করে বলো তো রাধিকা, তখন অন্ধকারে বাসে আমার গালে থাপ্পড় দিয়েছিল কে? রাধিকা কি বললো শুনি নাই। আমি মনে মনে বললাম রাধিকা কখনো হয়তো আমার কথা বলবে না, কারণ ওকে আমি ভালো করেই চিনি। এর মাঝে আপু আবার কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, আপু বল। তোরে অনেক অনেক ধন্যবাদ ভাই। বাবা ফোন করে ওদের মানা করেছে, আর আমাকে বলেছে আমি যার সাথে প্রেম করি তার সাথেই আমার বিয়ে হবে, আর ওদের এখানে আসতে বলেছে। শুনে খুব ভালো লাগলো। তোরে অনেক অনেক ধন্যবাদ ভাই। নে আম্মু তোর সাথে কথা বলবে। হ্যালো বাবা, তুই কোথায় আছোস? কেমন আছোস? ঠিক মতন খাওয়া দাওয়া করিস তো? আমাদের খোঁজ খবর কি একটুও নেওয়ার প্রয়োজন মনে করিস না? নিজেকে খুব বড় মনে করিস না? এত বড় হয়ে গেছিস যে এখন বাবা মায়ের কথা মনে পড়ে না? আরে আম্মু ধীরে বলো তো, সবকিছু একসাথে বললে কিভাবে উত্তর দেব? তুই আমাদের রেখে চলে গেলি কেন? দেখো একদম কান্না করবে না। আর আমি গিয়েছি কি সাধে, তখন তো তুমি নিজ চোখেই দেখছো। তো কি হয়েছে? পরে তো ওই মেয়ে সত্যি কথা বলছে।
আর সেদিন চেয়ারম্যান এসে মাপ চেয়ে গেছে আমাদের কাছে। এই একটা মিথ্যা অপবাদে তরে আমাদের গ্রাম থেকে বের করে দিয়েছে। মাহি নাকি চেয়ারম্যানকে সব সত্যি কথা বলছে। বাদ দাও আম্মু, আমি এসব নিয়ে আর চিন্তা করি না। যেটা হবার কথা ছিল সেটাই হয়েছে। আর মায়ের সাথে আমার দেখা হয়েছিল, ওর এখন স্বামী আছে। তুই কিছু বলিস নাই বাবা? আম্মু, তুমি কি চাও আমি ওকে কিছু বলি, পরে যদি ওর সংসার নষ্ট হয়ে যায়? বাবা, ভালো কাজ করলি। আচ্ছা, এখন তুই বাসায় আয়, তরে ছাড়া আর ভালো লাগে না। বাসায় আসবো আর আবার আমাকে জোর করে বিয়ে দেবে না? এটা তো হতে পারে না। তুই তোর বাবাকে আগে কি বললি জানিস? ওনাকে আমি কখনো কান্না করতে দেখি নাই, আজকে কান্না করছে। যদি উনি টাকার জন্য এসব করে তাহলে এগুলো কার জন্য করে বল? আম্মু, তখন আমি বুঝতে পারি নাই আপুর কথা শুনে রাগ হয়েছিল। আচ্ছা বাদ দে বাবা, যাই হোক এখন তুই বাসায় আয়। আম্মু, তুমি তো জানো আমি চাকরি করি, আর চাকরি পেলে কিভাবে আসবো বলো? এত কিছু জানি না বাবা আমি, তুই আসবি কিনা বল। ঠিক আছে আম্মু, সময় করে একদিন আসবো। বাবা, তোর চাকরি করতে হবে না, তাও তুই বাসে ফিরে আয়। আসবো তো বলছি আম্মু, আর তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না, ঠিক আছে? এখন ফোন রাখি। কল কেটে দিতেই পিছন থেকে রাধিকা বলল, কিরে বাবা, মার কথা কি খুব বেশি মনে পড়ে? মনে পড়লে কি এখন আর যাওয়া যাবে? তাছাড়া এখন আমার আর বাড়িতে যেতে মন চায় না। রাধিকা আমার পাশে দাঁড়িয়ে বলল, মন না চাইলেও তো যেতে হবে। বাদ দে সব কথা। তবে তোরে আমি এতটা কাছের মানুষ মনে করি, আর তুই যে এভাবে আমার থেকে সব কথা লুকিয়ে ফেলবি আমি কখনো চিন্তা করি নাই। আবির তোরে সবকিছু বলে দিয়েছে? তুই আর আমার সাথে কথা বলিস না, তোর দিয়ে আমি এটা আশা করি নাই। রাধিকা আমার হাত ধরে বলল, সরি বলছি তো, আমি তো চেয়েছিলাম আমাদের বিয়ে যেদিন ঠিক হবে সেদিন তোরে সবকিছু বলে সারপ্রাইজ দিব। রাধিকার হাত ছেড়ে বললাম, যা, তোর কিছু বলতে হবে না। আমি যদি তোর সবকিছু বলতে পারি তাহলে তুই কেন পারিস না? হয়তো আমাকে ভালো বন্ধু ভাবতে পারিস নাই। যা, বাদ দে। আমি কেন এসব চিন্তা করে মন খারাপ করি? লাদেন, সরি। আমি রাধিকার দিকে না তাকিয়ে রুমের দিকে যেতে লাগলাম। রাধিকা আমাকে পেছন থেকে ডাকছে, কিন্তু আমি ওর কথা শুনি নাই। ওরে আমি কতটা আপন মনে করতাম। আর ও, আমি রুমে যেতেই আবির রাধিকার কণ্ঠ শুনে রুম থেকে বের হয়ে গেল। কেউ পিকনিকে এসে প্রেমে বিজি, কেউ আবার নিজের দুঃখে। যাক, কালকে সকালেই চলে যেতে হবে। এখন একটু ঘুমিয়ে নেই। বিছানায় শুয়েই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি আবির আমার পাশে শুয়ে আছে। ঘড়িতে এখন রাত 12টা বাজে। বাবা, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল! হঠাৎ বাইরে কোনো কিছু আওয়াজ শুনলাম। আমি বিছানা থেকে উঠে দরজা খুলে বের হলাম। আর বের হয়ে দেখি রিয়া ম্যাডাম বাইরে বসে ল্যাপটপে কিসের কাজ করছে। হয়তো উনি বসে বসে অফিসের কাজ করছেন। তবে এসব হোটেল এত রাতে বাইরে থাকা মানেই তো ঝামেলা। বলা তো যায় না কখন কোন ছেলে এসে কি করে বসে। ম্যাডামকে বাইরে রেখে এখন যে ঘুমিয়ে যাব এটাও পারবো না। যদি কিছু হয়ে যায় তোর, আমি কেন ওইসব বিষয় নিয়ে চিন্তা করছি? আমি আমার মতোই ঘুমিয়ে পড়ি। দরজা লাগিয়ে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। শুধু বারবার রিয়া ম্যাডামের মুখটা সামনে ভেসে আসছে। যতই হোক, উনি আগে এক সময় আমার কিছু ছিল, তবে এখন যদি ওনার সাথে কিছু হয়ে যায় নিজেকে পরে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না আমি। দরজা খুলে ম্যাডামের সামনে চলে গেলাম। রিয়া ম্যাডাম আমার দিকে একবার তাকিয়ে আবার তিনি মনোযোগ দিয়ে কাজ করতে লাগলেন। আমি ম্যাডামের সামনে চেয়ারে বসে গেলাম। ম্যাডাম কাজ করতে করতে বলল, এই ছেলে, তুই এখানে কি করিস? অনেক রাত হয়ে গেছে, যা ঘুমো গিয়ে। ম্যাডাম, আমি কখনো আপনাকে এখানে রেখে ঘুমাতে পারবো না। আমি রুমে গিয়ে ঘুমাবো। আর আমার বস এখানে বসে কাজ করবে, এটা তো কখনো হতে পারে না। আমার জানা মতে এখানে অনেক বাজে ছেলে আসে। যদি কেউ এখানে চলে আসে তো। তুই কি বলতে চাস যে আমি আমার নিজের সেফটি নিজে রাখতে পারি না? কেমন যে পারেন আমার তো জানাই আছে। বাসায় কেনাকে থাপ্পড় দিয়েছে আর উনি কিছু বলতে পারে নাই। আমার কথা শুনে রিয়া ম্যাডাম ল্যাপটপ বন্ধ করে বলল, তুই কিভাবে জানিস বাসে কেউ আমার গালে থাপ্পড় দিয়েছিল? এই রে, নিজের কথায় নিজেই ফেসে গেলাম। কেন যেন ওকে এসব বলতে গেলাম। তোর এখন কি বলবো? আমি কথা ঘুরিয়ে বললাম, ম্যাডাম অনেক রাত হয়েছে, এখন গিয়ে ঘুমান। আমি তোরে কি জিজ্ঞেস করেছি? ম্যাডাম, এই কথার উত্তর আমি দিতে পারবো না। তবে এখন এইটুকু বুঝেন যে আপনার সাথে অন্ধকারে যা ইচ্ছা তাই হবে। রিয়া ম্যাডাম আমার কথা শুনে একটু ভয় পেল, বুঝতে পারছি। তবে তিনি আমাকে বলল, তোরে একটা কথা জিজ্ঞেস করব? জি ম্যাডাম, বলেন। তুই কি গ্রাম থেকে এখানে চাকরি করতে এলি?
কি করবেন এসব কথা শুনে ম্যাডাম? আপনি তো আমার শুধু শাস্তি দেন, যদি ইচ্ছে হয় এখন দিতে পারবেন, কেউ কিছু দেখবে না। জানেন ম্যাডাম, বাবার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, গার্লফ্রেন্ডের কারণে নিজের গ্রাম থেকে বের হয়েছি, আর এখন শুধু আমি রাধিকার কাছ থেকে সবকিছু শুনছি। আমাকে তোর সম্পর্কে সবকিছু বলছে। আমি সরি তোর সাথে। বাদ দেন ম্যাডাম, আমি তো এগুলোর যোগ্য, আর আমার মতো খারাপ ছেলের সাথে সবাই এমন করে। দেখ লাদেন, বাদ দেন তো ম্যাডাম, এসব কথা বলে এখন আর কি করবেন? যান গিয়ে ঘুমান। অফিসের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। দেন আমার কাছে ম্যাডাম, আমি করে দিচ্ছি। তুই কেন আমার কাজ করে দিবি? আপনি আমার বস, যদি বলতেন তো করতে হতো না। আপনার কথা শুনে যদি পিয়নের কাজ করতে পারি, তাহলে এটা কেন পারবো না বলেন? আমি তখন বুঝতে পারি না। কি বুঝতে পারেন নাই ম্যাডাম? আর এসব তো স্বাভাবিক বিষয়। আপনার বড়লোক মানুষ, আমাদের অপমান করবেন, মারবেন, এগুলো কিছু না। আমরা তো গরিব মানুষ, এগুলো আমরা সহ্য করতে পারি। এই কথা বলে আমি রিয়া ম্যাডামের কাছ থেকে ল্যাপটপ নিয়ে দেখতে লাগলাম। ম্যাডাম শুধু বললো, একটু বুঝে সবকিছু করিস, দেখিস আবার উল্টাপাল্টা কিছু করিস না। যতটা সম্ভব আমি চেষ্টা করবো ম্যাডাম, আপনি যান। তুই ঘুমাবি না? আমার আবার ঘুম আছে ম্যাডাম, ঘুমাতে গিয়েছিলাম, কারো একজনের জন্য উঠে আসছি। হয়তো নিজের ঘাড়ে একটু দায়িত্ববোধ হয়েছিল, এই জন্য। থাক, এসব বলে সময় নষ্ট করতে চায় না। তোর পিঠের অবস্থা এখন কেমন? কেন ম্যাডাম, আবার কি গরম পানি আমার উপর দিতে চান? এবার দিলে একেবারে মেরে ফেলবেন, কারণ সব সহ্য করতে পারে না ম্যাডাম। রিয়া ম্যাডাম আমার কথা শুনে কিছু বলে নাই, চুপচাপ রুমের দিকে যেতে লাগলো। আমি কাজ করতে করতে নিজে নিজেই বলছি, আজকে তিনি এতটা ভালো হয়ে গেলেন কিভাবে? হয়তো রাধিকা আমার বিষয়ে সবকিছু বলেছে, এই জন্যই ভালো হয়ে গেলেন। কিন্তু এই ভালো কয়দিন থাকবে কে জানে। ম্যাডামের কাজ শেষ করতে করতে রাত 2টা বেজে গেল। এখন আর রুমে গিয়ে ঘুমাতে পারবো না, এখানেই শুয়ে ঘুমিয়ে পড়ি। চেয়ারে শুয়ে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো, তখন দেখি আমি সুইমিং পুলের ভিতরে পড়ে আছি। সামনে তাকে দেখি রাধিকা খিলখিল করে হাসছে। আমি পানির উপর থেকে বললাম, এটা একটা কাজ করি তুই, দিলি তো সকাল সকাল ঘুমটা ভেঙে, আর তুই আমার সাথে কথা বলবি না, আমার সামনে থেকে যা বলছি। ওমা, তাই নাকি? তুই জানিস আমার কারণে যে তুই বেঁচে গেছস? তোর কারণে আমি বেঁচে আছি মানে? কি কথা বলিস তুই? আমি কি কথা বলি না? তোর জন্য আমি ম্যাডামের কত কথা শুনি জানিস। তবে সেদিন যখন তোর বিষয়ে আমি সবকিছু বললাম ম্যাডামকে, তখন উনি কিছু বলেন না, শুধু একটাই কথা বললেন, আর কখনো তোর সাথে বাজে ব্যবহার করবেন না। অফিসের একজন স্টাফের সাথে যেই ব্যবহার করা লাগে, তোর সাথেও ঠিক তেমনই ব্যবহার করবেন। আমি উপরে উঠে বললাম, আমার জন্য তোরে এত কিছু করতে বলছি, এখন যা গিয়ে রেডি হ, কিছুক্ষণ পর হয়তো আমাদের বের হতে হবে। তার আগে আমাকে এটা বল, তুই এখানে ঘুমিয়েছিলি কেন? রাতে তো দেখছিলাম ম্যাডাম এখানে বসেছিল, কিন্তু তুই? দেখ, এত কথা আমি বলতে পারবো না। উনি আমাকে বলছিল ওনার কাজগুলো করে দেওয়ার জন্য, আর তুই তো জানিস আমি যদি ওনার কাজ না করি। দেখ, আমার সাথে কিন্তু তুই মিথ্যা কথা বলবি না। আমি সবকিছু জানি। ম্যাডাম কিন্তু এখন থেকে তোর সাথে বাজে ব্যবহার করবে না। তুই এসব কথা নিয়ে বসে থাক, যা। এই কথা বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে রেডি হতে লাগলাম। আবির আমাকে দেখে বলল, কিরে, সারা রাত তুই কোথায় ছিলি? বউয়ের কাছে ছিলাম হালা। কি, রিয়া ম্যাডামের কাছে? দেখ আবির, একদম বাজে কথা বলবি না। এমনি তোদের উপর আমার অনেক রাগ আছে, যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু মাইর খাবি। আবির আর কিছু বলে নাই, আমার মতো চুপচাপ রেডি হতে লাগলো। রুম থেকে রেডি হয়ে সবাই বের হলাম। স্পিড বোর্ডের কাছে গিয়ে উঠে বসে গেলাম। 3টা স্পিড বোর্ড নেওয়া হয়েছে, একটাতে আমি, রিয়া ম্যাডাম, রাধিকা, আবির, অন্যগুলোতে অবশ্যই অন্য স্টাফরা বসছে। স্পিড বোর্ড চলতে লাগলো পানির উপর দিয়ে। আবির আমার হাত ধরে বলল, লাদেম, আমার একটা প্রশ্ন আছে। বল, কি প্রশ্ন? এখানে কি মাছ পাওয়া যায়, বলতে পারিস? আমি মজা করে বললাম, এখানে কুমির মাছ আর যোগ মাছ পাওয়া যায়, তবে যোগ মাছগুলো আছে না, ওগুলো খেতে অনেক স্বাদ। আবির বলল, যোগ নামটা শোনা শোনা লাগে। রাধিকা পাশ থেকে বলল, এই, তুমি কি গাধা নাকি? যোগ কি চেনো না? কালো যে চিকচিক করে সেগুলো মানুষের রক্ত খায়, ওগুলোই যোগ। আর কুমির চেনো না? যেগুলো মাংস খায়, তোমাকে ফেলে দিলে তোমাকেও খেয়ে ফেলবে। আবির চোখ লাল করে আমাকে বলল, তুই আমারে মিথ্যা কথা বললি কেন? আমি হাসতে হাসতে বললাম, দেখলাম তুই সব জিনিস চিনিস কিনা, তোর একটা যোগ মাছ কি ধরে এনে দিতে হবে? দেখ লাদেম, একদম কিন্তু মজা করবি না, আমার কিন্তু ভালো লাগছে না। আরে অসহায় বেড়া। আচ্ছা লাদেম, তুই কি সাঁতার পারিস? আরে না বেড়া, আমি তো সাঁতার জানি না,
আবির হয়তো এটা জানে না আমি গ্রামের ছেলে আর আমি সাঁতার পারবো না। আমরা সবাই বসে আছি, কিন্তু রিয়া ম্যাডাম স্পিড বোর্ডের এক কোনায় দাঁড়িয়ে আছে। বোর্ড যেভাবে স্পিডে চলছে, যদি উনি পড়ে যান, এজন্য আমি উঠে ওনার কাছে গিয়ে বললাম, ম্যাডাম গিয়ে বসে পড়েন, পরে কিন্তু নিচে পড়ে যাবেন। আমার কথা শুনে রিয়া ম্যাডাম কিছু বললো না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি আবার এই কথা বললাম, তখন রিয়া ম্যাডাম বললো, তুই গিয়ে বস, আমার দাঁড়িয়েই ভালো লাগছে। এই কথা বলতে না বলতেই স্পিডবোট জায়গায় বন্ধ করে দিল। আমি উল্টা বাজি দিয়ে পানির নিচে পড়লাম। রিয়া ম্যাডাম নিজের জায়গায় শক্ত করে ধরেছিল, এজন্য উনি পড়ে নাই। সাঁতার কেটে উপরে উঠতেই সবাই আমাকে নিয়ে হাসতে লাগলো। তবে এর মাঝে নজর গেল ম্যাডামের দিকে। এতদিন পর ওনাকে আমি হাসতে দেখছি, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। ম্যাডামের হাসি যে এত সুন্দর আমার জানা ছিল না। ম্যাডাম হাসতে হাসতে বললো, কি ব্যাপার, খুব তো আমাকে বাঁচাতে গেছিলি, এখন তো নিজেই পড়লে পানিতে। আমার সাথে হাসতে হাসতে কথা বলতে দেখে আবির বলল, ম্যাডাম আপনি কখন থেকে ওর সাথে ভালো ব্যবহার করেন? ম্যাডাম আবিরকে ধমক দিয়ে বলল, এত কথা বলো কেন তুমি, একটু চুপ করে থাকতে পারো না? ম্যাডামের ধমক শুনে আবির চুপ হয়ে গেল। হালার পুত সবকিছু শেষ করে দিল। গেঞ্জি চেঞ্জ করে লুঙ্গি পরলাম। লুঙ্গি পরতে দেখে রাধিকা বলল, কিরে তুই এবার এখানে লুঙ্গি নিয়ে আসলি কেন? আবার এটা পরলি? এটা বলে নিজেকে খাঁটি বাঙালির মতো লাগে বুঝলি। আর তোর এইসব কথা আমি বলছি কেন, তোরে বললেও তুই তো বুঝবি না। হ, তোরে বলছে। আমি নিচে বসার পর কেউ আর কোনো কথা বলে নাই। দেখতে দেখতে আমরা আমাদের জায়গায় চলে আসলাম, মানে সুন্দরবনে। স্পিডবোট থেকে নিচে নেমে দাঁড়িয়ে আছি। ম্যাডাম বলল, আমাদের নেওয়ার জন্য নাকি গাড়ি আসবে। কিছুক্ষণ পর ম্যাডামের কথা মতো গাড়ি চলে আসলো, আর গাড়ির ভেতর থেকে একটা মেয়ে নেমে এলো। মেয়েটাকে দেখে একটু অবাকই হলাম। মেয়েটার হাতে আবার একটা ফুল আছে। তবে মেয়েটাকে দেখে মনে হচ্ছে হয়তো কোনো গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফিরে এসেছে, কারণ মেয়েটা হলুদ শাড়ি পরেছে। তবে মুখে কোনো মেকআপ নেই, ঠোঁটে হালকা পাতলা লিপস্টিক দিয়েছে। মেয়েটা আমাদের সামনে এসে বলল, আপনাদের মাঝে বস কে? রিয়া ম্যাডাম এগিয়ে বলল, বলেন কি বলবেন। রিয়া ম্যাডামের হাতে মেয়েটা ফুলগুলো দিয়ে বলল, ম্যাডাম এগুলো আপনার জন্য, আর এখানে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এজন্য সরি। আসলে আমাদের মালিক যিনি, তিনি দেশের বাইরে গিয়েছেন বেড়াতে, এজন্য একটু সমস্যা হয়েছে, কিছু আবার মনে করবেন না। এখন চলেন। রিয়া ম্যাডাম মেয়েটার কথা মতো গাড়ির দিকে হেঁটে যেতে লাগলো। হঠাৎ মেয়েটা আমার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন ওকে আমি আগে কোথায় যেন দেখেছি, তবে কোথায় যে দেখেছি এটাই তো বলতে পারছি না। আমি মেয়েকে আস্তে করে ডাক দিলাম, এই যে ম্যাডাম এদিকে একটু শোনেন। মেয়েটা আমার কাছে এসে বলল, জি স্যার, বলেন কি বলবেন। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, যদি আমি ভুল না করি তাহলে আপনার বাড়ি নেত্রকোনা না? আমার কথা শুনে মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমি ভুল বলছি, যে আমি কিছু বলবো তার আগে মেয়েটা বলে দিল, আপনি কিভাবে জানেন আমার বাসা নেত্রকোনা? ও রে, আপনি তো দেখি আমার দেশের মানুষ। আমার বাড়ি নেত্রকোনা, মোহনগঞ্জ। জি, আপনার বাড়ি মোহনগঞ্জ? হুম। তাহলে তো মিয়া আপনি আমার দেশি মানুষ। আচ্ছা, আপনি আমাকে চিনলেন কিভাবে? আমাদের জেলার মেয়েগুলো আলাদা, নম্র ভদ্র মানুষ। ওরা ওরা এমন ভাবে শরীরে কাপড় পরে, শরীরের কোনো অংশ দেখা যায় না। আর বিশেষ করে আমাদের জেলার ভাষা সবাই বোঝে, এজন্য আমি আন্দাজ করলাম যে আপনি আমার এলাকার মানুষ। আমার কথা শুনে মেয়েটা হাসি দিয়ে বলল, যাক, এতদিন পর একটা দেশে মানুষ পেলাম, কিন্তু এখনো তো আপনার নামটাই জানা হলো না। আমি হাত বাড়িয়ে বললাম, আমার নাম লাদেন। তুমি? বলেন তো আমার কি নাম হতে পারে? তোমাকে দেখতে তো একদম মিষ্টির মতো দেখা যাচ্ছে। আমাদের গ্রামেও একটা মেয়ে আছে, ওর নাম ছিল মিষ্টি, ঠিক তোমার মতো। তবে তোমার নামটা তো আর মিষ্টি হবে না। আরে আমার নাম তো মিষ্টি। কি বলেন, দেখতে এক ঠিক আছে, তাই বলে কি নামেও এক হবে? মিষ্টি আমার কথা শুনে মুচকে হাসি দিয়ে বলল, জানেন তো পৃথিবীতে একজন মানুষের মতো দেখতে হুবহু 3-4 জন পাওয়াই যায়। আচ্ছা মিষ্টি তুমি যাও, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে যান, তবে আপনাকে লুঙ্গিতে কিন্তু সেই লাগছে। কেমন যেন অদ্ভুত লাগছে আমাকে, এটা বলো, কারণ সবার মাঝে আমি লুঙ্গি পরছি। আরে না, সত্যি আপনাকে ভালো লাগছে। মিষ্টির সাথে আর কোনো কথা হয় নাই, ও আমাদের সামনে চলে গেলাম। আমি গিয়ে আবিরের পাশে বসলাম, আর আমার সামনে রিয়া ম্যাডাম বসছে। রাধিকা আমার দিকে তাকিয়ে বলল, কিরে লাদেন, আজকে আমাদের নিতে যেই মেয়েটা আসলো তার সাথে তো ভালোই কথা বললি দেখলাম। আরে না, তেমন কিছু বলি নাই। আরো আমাদের দেশের মানুষ, মানে আমার দেশি একজন একটু কথা বলছি। আমার কথা শুনে রিয়া ম্যাডাম বলল,
এখানে আসছো ঘোরার জন্য, আর আমি মনে করি বাহিরের কোনো মানুষের সাথে কথা না বলাই ভালো হবে। ম্যাডাম, আমি তো বাইরের কোনো মানুষের সাথে কথা বলি নাই। কি বলছো না বলছো সব তো আমি জানি, এত কথা বলো কেন? আমি কি নিজ চোখে দেখি নাই? আমি চাই সবাই যেন নিরাপদ থাকে, এই জন্য বাহিরের কোনো মানুষের সাথে কথা বলবে না, আমি যেন পরের বার আর না দেখি। রিয়া ম্যাডামের কথা শুনে মন খারাপ করে বললাম, ঠিক আছে ম্যাডাম, আর বলবো না। এই কথা বলে চুপচাপ বসে আছি। ডাইনি মেয়ে কোথাকার, নিজে যে যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলে, আর আমি বললেই সমস্যা। মেয়েটা আমাদের হোটেলের সামনে নিয়ে গেল। গাড়ি থেকে নামতেই মেয়েটা আমাদের সামনে এসে সবগুলো রুম বুঝিয়ে দিল আর বলল, ম্যাডাম, আপনি যে কয়টা রুমের কথা বলেছেন এখানে সব কয়টাই আছে, আপনি গিয়ে দেখে নিতে পারেন। রিয়া ম্যাডাম আচ্ছা বলে আমাকে বলল। লাদেন, এখানে একটা সমস্যা আছে। আমি অবাক হয়ে বললাম, কি ম্যাডাম? রিয়া ম্যাডাম আমাকে বলল, তখন তো তুমি অফিসে পিয়নের কাজ করতে, আর আমরা তো সাথে করে একজন পিয়ন নিয়ে আসছি, আর তোমার জন্য আলাদা কোনো বাজেট করা হয় নাই। থাকা খাওয়া সব তোমার নিজেরটা নিজেই, আমাদের সাথে শুধু ঘুরতে পারবে, এর বাইরে আর কিছু করতে পারবে না। ম্যাডামের কথা শুনে রাধিকা ম্যাডামকে বলল, কি বলছেন আপনি এসব ম্যাডাম? ও তো আমাদের সাথেই এসেছে, আর ও তো শুধু অফিসের স্টাফ না, ও হলো নতুন স্টাফের লিডার। আর আপনি কি সব কথা বলছেন? রিয়া ম্যাডাম রাধিকাকে ধমক দিয়ে বলল, তুমি কি আমার থেকে বেশি বুঝো? চুপ থাকতে পারো না? এত কথা বলতে বলছি। ম্যাডামের ধমক শুনে রাধিকা চুপ হয়ে গেল। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, আমি কি বলছি শুনলে তো? আমি হাসি দিয়ে বললাম, জি ম্যাডাম, আমি আপনার কথা শুনেছি, তবে এভাবে ভেবে চিনতে আমাকে সবার সামনে যে অপমান করবেন আমি চিন্তা করে নাই। মানুষ এটা ভুলে যায় যে তার জন্য আমরা কি কি করি। রাতে না ঘুমিয়ে মানুষের উপকার করি, আর পিছন থেকে ছুরিটা তারাই ঠুকিয়ে দেয়। হায় রে মানুষ। মিষ্টি আমার দিকে এগিয়ে এসে বলল, আরে মিয়া, আপনি আমার দেশি মানুষ, আমি থাকতে কি আপনার জায়গার অভাব হবে? ওরা তো এখানে থাকবে, আপনাকে আমি একেবারে ভিআইপি জায়গায় নিয়ে যাব, চলেন আমার সাথে। আমি হাসি দিয়ে রাধিকাকে বললাম, দেখলি রাধিকা, তোরা আমাকে অপমান করলে কি হবে? আমার তো দেশি মানুষ আছে। তবে খারাপ লাগলো কোথায় জানিস, আজকে আমাকে সবার সামনে তো অপমান করলো, সাথে আবার এই নতুন একটা মেয়ের সামনে। এটা আমার সাথে না করলেও পারতো। থাক তোরা, ভালো থাক, আমি তোদের কিছু বলবো না। মিষ্টি চলেন তো। মিষ্টি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, যদি কোনো কিছু দরকার হয় তো আমাকে ডাক দিবেন, এখানে আপনাদের ঘুমিয়ে দেখা বা আপনাদের সেবা করা বা সব আমার উপর, ঠিক আছে? ভালো থাকবেন, এখন আমি গেলাম। মিষ্টি সামনে হাঁটতে লাগলো, আমি ওর পিছন থেকে আমি মিষ্টিকে বললাম, থাকার মতো তো কোনো রুম আছে? সমস্যা নেই, আমি টাকা দিয়ে দেবো। যদিও ম্যাডাম আমাকে থাকার কথা কিছু বলে নাই। মিষ্টি আমার দিকে ফিরে তাকিয়ে বলল, আমি আপনাকে বলছি এই কথা যে আমাকে টাকা দিতে হবে, তবে উনি তো আপনাদের অফিসের বস, তাহলে শুধু আপনার সাথে কেন এমন করলেন? তুমি এসব বুঝবে না, তবে ওর সাথে আমার পুরাতন কিছু শত্রুতা আছে, কিন্তু উনি আমাদের এলাকার মেয়ে। কি বলেন? তুমি চাইলে জিজ্ঞেস করে দেখতে পারো। দরকার নেই বাবা, উনি যে রাগী মানুষ। আচ্ছা বাদ দাও বাবা। আচ্ছা আমি এখন কোথায়? আরে আসেন না আমার সাথে, আমি দেখছি। আমাদের মালিক তো চলে গেছে, তো আমি ওখানেই আপনাকে থাকার জন্য দিব। পরে যদি কোনো সমস্যা হয়? আরে কিছু হবে না, আমি দেখে নিব। আসলেই মিষ্টি, তোমার মনটা অনেক ভালো। মিষ্টি আমাকে রুম দেখিয়ে বলল, আপনাকে একটা কথা বলার ছিল, বলবো কি? বলো। আপনি তো শহরে চাকরি করেন, আপনার বুঝি বউ আছে? আরে তুমি কি যে বলো, আমার আবার বউ কোথা থেকে আসবে? আমি তো একা একটা মানুষ। মিষ্টি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তবে লুঙ্গি চেঞ্জ করে ফেলেন, নইলে অনেকেই আপনার দিকে কেমন নজরে তাকিয়ে থাকে। আমি হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। মিষ্টি চলে যাচ্ছে, আমি ওকে ডাক দিয়ে ইশারা করে বললাম, তোমাকে কিন্তু হলুদ শাড়িতে অস্থির লাগছে, মনে হচ্ছে যেন কালকে তোমার বিয়ে। আমার কথা শুনে মিষ্টি হাসতে হাসতে চলে গেল। বুঝছি ও যে লজ্জা পেয়েছে। আমাকে যেখানে থাকতে দিয়েছে সেটা আসলেই খুব সুন্দর একটা রুম, সবকিছু সাজানো গোছানো পরিপাটি। ওয়াশরুমে ঢুকে গোসল করে রেডি হলাম। হয়তো কিছুক্ষণ পর ম্যাডাম ঘুরতে বের হবে। বিপদে পড়েছি যেহেতু, বিপদ থেকে তো উদ্ধার হতেই হবে। সামনে আবার ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে নাস্তা করে ফেললাম। আমাদের অফিসের স্টাফরা যেখানে থাকে সেখানে গেলাম, গিয়ে দেখি সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো এখন ঘুরতে বের হবে। আমাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেটা এখান থেকে 3-4টা রুমের ব্যবধান। হঠাৎ করে ম্যাডাম আমাকে ডাক দিয়ে বলল, লাদেন, এইদিকে আসো তো একটু।
আমি ম্যাডামের সামনে গিয়ে বললাম, জি ম্যাডাম বলেন। রিয়া ম্যাডাম আস্তে করে বলল, তোমাকে কতবার বলছি আমি যে বাহিরের কোনো মানুষের সাথে কথা বলবে না। ম্যাডাম আমি বাইরের কোনো মানুষের সাথে কথা বলি নাই। আর বাইরের কোনো মানুষের সাথে কথা বললে যদি আমার উপকার হয় তাহলে আমি তার সাথে কথা বলতে রাজি আছি। আমার মুখের ওপর কথা বলো কেন? জানো তো আমি কি করতে পারি। আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম। রিয়া ম্যাডাম আবার বলল, তা তোমাকে বুঝি ওর সাথে থাকতে বলছে? আমি তো শুধু বলছি বাহিরের কারোর সাথে কথা বলবা না। এখন দেখি থাকা শুরু করে দিয়েছো। ছি ছি, তোমাকে কি বলবো, লজ্জা শরম কিছু নাই। একটা মেয়েকে বোকা পেয়ে তার সাথে থাকা শুরু করে দিয়েছো। এখানে আসছো কি নষ্টামি করার জন্য? ম্যাডাম মুখ সামলে কথা বলবেন কিন্তু। আমি কি মুখ সামলে কথা বলবো? যা সত্যি তাই বললাম। আমি সরাসরি রিয়া ম্যাডামের গলায় হাত দিয়ে চেপে ধরে বললাম, এই মুখ সামনে কথা বল, এটা তোর অফিস না, তুই যা ইচ্ছে তাই বলবি আর আমি চুপ করে শুনবো। এখানে তুই যে আমার কি করতে পারবি আমার জানা আছে। তুই জানিস আমি ওর সাথে থাকা শুরু করে দিয়েছি। আরে ও কি তোর মতো নষ্ট মেয়ে রে? ও তো আমাকে ওর মালিকের রুমে থাকার জন্য দিয়েছে। তুই এত বড় কথা আমাকে কিভাবে বললি? হ্যাঁ, তোর তো আজকে আমি সবাই মিলে আমাকে ম্যাডামের থেকে দূরে নিয়ে আসলো। ম্যাডাম আমার কাছ থেকে সারা পেয়ে বললো, তোরে আমি এখানেই পুলিশে দিব। আমিও চিৎকার দিয়ে বললাম, তোর কোন পুলিশ দাদাকে বলবি বল আসতে, আর তুই যদি আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারিস তো দে। তোরে তো আমি। রাধিকা আমাকে ধরে দৌড়ে নিয়ে আসলো। আমাকে দৌড়ে নিয়ে এসে রাধিকা বলল, তোর জন্য আমি কত কিছু করেছি জানিস। অফিসে তো অপমান সহ্য করতি, এখানে আমরা ঘুরতে এসেছি। তুই কি চাস তোর জন্য সবাই বাসায় ফিরে চলে যাক? সরি বোন, আমাকে মাফ কর, আমার ভুল হয়ে গেছে। তোরা আনন্দ কর, আমি চলে যাব। দেখ আমি তোরে এটা বলি নাই, আমি বলছি একটু চুপ থাকতে পারিস না? কিভাবে চুপ থাকবো তুই বল, উনি আমার সাথে কি কি করছেন। আর ওই মেয়েটাকে এসব কথা বলতে পারবো? ও তো আমার ভালোর জন্য আমাকে নিয়ে গেছে। আর যদি এসব শোনে। রাধিকা আমার দুই গালে হাত দিয়ে চেপে ধরে বলল, লাদেন আমার কথা শুন। বল। মাথা ঠান্ডা হয়েছে? তুই বল। দেখ আমি তোর জন্য ম্যাডামের মুখ থেকে কত কথা শুনছি। ওনাকে সবকিছু বলছে আমি তোর সম্পর্কে। সব শুনে উনি মন খারাপ করেছেন। আজকে হয়তো তোরে বলেছে বাইরের কারো সাথে কথা না বলতে। ঠিক আছে তুই বললি না এখানে আমরা ঘুরতে এসেছি, ঝগড়া করে লাভ আছে বল? দেখ আমি কোনো ঝগড়া করি নাই। ম্যাডাম আমাকে উল্টাপাল্টা কথা বলে না কেন? তুই যে উনার গলায় হাত দিয়ে চেপে ধরলি, এখন যদি উনি পুলিশকে জানায় তোর কি হবে জানিস তো? রাধিকার কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, আমার আবার কি হবে রে? আর তোর কি মনে হয় পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে? এখনো 6 মাস হয় নাই। এখনো ও আমার বিয়ে করা বউ আছে, হয়তো এক্স বউ, কিন্তু বউ তো। ওকে যদি আমি গাছের সাথেও বেঁধে পিটাই তাও কেউ কিছু বলতে পারবে না। আচ্ছা ভাই বুঝলাম, তবে শোন আমি কি বলি। বল। এখানে সবাই ঘুরতে এসেছে, এখন তুই কি চাস তোর জন্য সবাই ফিরে যাক? তুই আমার ফ্রেন্ড হয়ে আমাকে মিন করে এই কথাটা বললি, খুব কষ্ট লাগলো। এতদিন তো তুই কোনো কথা বলিস নাই, তোর জন্য আমি ম্যাডামের কত বকা শুনছি। আমি চাই যে উনি তোর সাথে ভালো ব্যবহার করুক। আজকে তোরে যদি আমার সমানে বকা দেয় তাহলে আমার ভালো লাগবে বুঝি? আমার কি খারাপ লাগবে না তুই বল? আজকে আমার জন্য তুই সবকিছু সহ্য করবি। এখানে আমরা ঘুরতে এসেছি, প্লিজ তোরা কোনো ঝামেলা করিস না। আমি মাথা নিচু করে বললাম, সবাই ভালো থাকুন দিন শেষে। ঠিক আছে যা, তুই তো এটাই চাস, যা। আমি কোনো কথা পর্যন্ত বলবো না। তুই বললি আমি তোর কথা রাখবো না, এমন তো হতে পারে না। তবে একটা কথা জানিস রাধিকা, সবাই নিজেকে নিজে নিয়েই বিজি রাখে, তবে কষ্ট লাগে এই জায়গায়। কাছের মানুষগুলোর জন্য এত কিছু করি আর ওরা আমার সাথে। রাধিকা আমার হাত চেপে ধরে বলল, মন খারাপ করিস না, আমি আছি না তোর সাথে। আর ম্যাডাম তোর সাথে বাজে কিছু করবে না দেখিস। তবে তুই কিন্তু উল্টাপাল্টা কিছু করিস না। আচ্ছা ঠিক আছে। রাধিকা আমার হাত ধরে বলল, তাহলে চল গিয়ে দেখি ম্যাডাম কি করছে। রাধিকা আমার হাত ধরে রিয়া ম্যাডামের সামনে নিয়ে গেল। তবে ভাবি এতক্ষণ হয়তো রিয়া ম্যাডামকে সবকিছু বুঝিয়েছে। রাধিকা আমার হাত ছেড়ে দিয়ে বলল, লাদেন ম্যাডামকে সরি বল। আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। রিয়া ম্যাডাম শুধু রাগে ফুঁসছেন, কিছু বলছে না। রাধিকা এবার বলল, ম্যাডাম আপনার সম্মান নিয়ে কথা বললে আপনার যেমন মনের ভিতরে আঘাত লাগে ওরেও ঠিক তেমন লাগে।
আর ও তো খারাপ কিছু করে নাই ম্যাডাম। আপনি ওকে এখানে থাকতে দিবেন না। ওর তো থাকার মতো ব্যবস্থা নিজেকে করতে হবে নাকি? এমন না যে ওর টাকা পয়সা নাই, এটা বুঝলেন না ম্যাডাম? ওর জন্য আমরা এখানে ঘুরতে এসেছি। ও যদি ইচ্ছা করতো তো মিটিং রুমেও উল্টাপাল্টা কথা বলে প্রজেক্ট হাতছাড়া করতে পারতো, কিন্তু ও তা করে নাই। আর আজকেও ওর সাথে এমন করা হচ্ছে ম্যাডাম, যেখানে আপনার পরে ওর জায়গা আছে। এরপরেও তো আমরা কিছু বলছি না। আর কে কি বলবে ম্যাডাম? সবাই তো চাকরি নিয়ে ভয়ে আছে। তবে ম্যাডাম, আমি এখানে ভুল কিছু বলি নাই, যেগুলো সত্যি কথা তাই বলছি। কিছু মনে করবেন না আবার। রিয়া ম্যাডাম একেবারে রেগে চোখ লাল করে রাধিকার দিকে তাকালো। আমার কারণে রাধিকা বকা শুনবে কেন? আর আমি চাই না আমার কারণে কারো চাকরি চলে যাক। আমি ম্যাডামকে আবার বললাম, ম্যাডাম ভুল করে ফেলেছি, মাফ করে দেন। আর এমন হবে না, প্লিজ ম্যাডাম, এসব বাদ দেন। সবাই এখানে ঘুরতে আসছে, আমার জন্য কোনো ঝামেলা হবে তবে আশা করি ম্যাডাম এখন আর কিছু হবে না। আমাদের কথার মাঝে মিষ্টি এসে বলল, ম্যাডাম, আপনাদের জন্য গাড়ি রেডি করা আছে, এখন আমাদের বের হতে হবে। আর ম্যাডাম, একটা কথা, সুন্দরবনের প্রাণী দেখার সময় কেউ কিন্তু গাড়ির ভিতর থেকে নামবেন না। আর যদি নিচে নেমে বলেন আমি একটা ছবি তুলব, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আরেকটা কথা, ভুলেও সীমানার বাইরে যাবেন না। যদি কেউ ভিতরে চলে যায় তার কিন্তু মৃত্যু শিওর। এজন্য আমি আগে থেকেই কিন্তু সাবধান করে দিচ্ছি। রিয়া ম্যাডাম মিষ্টির কথা শুনে বলল, ঠিক আছে, সবাই তোমার কথা শুনছে। এই ছেলে, এই ব্যাগটা হাতে নাও। আমি ম্যাডামের কাছ থেকে ব্যাগটা হাতে নিলাম। থাক, কয়েকটা দিন তো একটু সহ্য করে নেবো, ঝগড়া করে লাভ আছে কোনো? সবাই এখানে ঘুরতে এসেছে, ঝামেলা করার জন্য না। গাড়ির ভিতরে গিয়ে সবার সাথে বসে গেলাম। মিষ্টি এর মাঝে আমার দিকে তাকিয়ে বলল, লাদেন শোনো। গাড়ির ভেতরে তো সবাই একসাথে বসে আছি। মিষ্টি ডাক দিতেই সবাই মিষ্টির দিকে তাকালো। মনে মনে বললাম, এখন ডাক না দিলেও পারতো, এমনি এখন ম্যাডাম রেগে আছে। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, বলো। মিষ্টি আমার হাতে একটা চকলেট দিয়ে বলল, এটা তোমার জন্য। তুমি তো আমাদের দেশি মানুষ, আর সমস্যা হলে বলবে, ঠিক আছে? এই কথা বলে মিষ্টির সামনে চলে গেল। রাধিকা আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চকলেট রাধিকার হাতে দিয়ে বললাম, এটা তুই খা, কেমন? আমার এখন খেতে মন চাইছে না। রাধিকা চকলেট ফেলে দিয়ে বলল, কুত্তা, চুপ করে বসে থাকতে পারিস না? এত কথা বলিস কেন? আমি আর কিছু বললাম না, চুপচাপ বসে আছি। তবে মিষ্টি হঠাৎ করে আপনি থেকে আমাকে তুমি করে বললো কেন? হয়তো ভুলেই বলে ফেলেছে। রিয়া ম্যাডাম আমাকে বলল, আমার ব্যাগ থেকে আমার ফোনটা দাও তো। আমি ব্যাগ থেকে ফোনটা ম্যাডামের হাতে দিলাম। রিয়া ম্যাডাম আশেপাশের ছবি তুলতে বিজি হয়ে গেছেন, আর আমরা সবাই সুন্দরবনের প্রাণীগুলো আর পরিবেশ দেখছি। হঠাৎ করে রিয়া ম্যাডাম ড্রাইভারকে বললো গাড়ি থামাতে। ড্রাইভার মনে করছে হয়তো পরিবেশ পছন্দ হয়েছে, এই জন্য উনি এখান থেকে ভালো করে বাইরের পরিবেশ দেখবে। এজন্য ড্রাইভার ম্যাডামের কথা মতো গাড়ি থামিয়ে দিল। তবে আশ্চর্যের বিষয় এটা যে গাড়ি থামানোর পর ম্যাডাম দাঁড়িয়ে বলল, এখানে বসে বাহিরের পরিবেশ দেখে মজা পাচ্ছি না, নিচে নেমে কয়েকটা পিক তুলতে হবে। ম্যাডামের কথা শুনে মিষ্টির সামনে থেকে বলল, ম্যাডাম, ভুলেও এটা করবেন না। নিচে নামা নিষেধ, কারণ কখন যে কি হতে পারে কেউ বলতে পারে না। আর বনের প্রাণীগুলো মারাত্মক ভয়ঙ্কর। মিষ্টির কথা শুনে রিয়া ম্যাডাম বলল, তোমার কাজ হলো আমাদের ঘুরিয়ে দেখানো আর নিরাপত্তা দেওয়া। বড় কথা হলো আমরা বেঁচে থাকলেই তো হবে নাকি? আর আমি আমার নিজের ভালো খুব ভালো করেই বুঝি, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমি ম্যাডামের হাত ধরে বললাম, প্লিজ ম্যাডাম নিচে নামবেন না। বোর্ডে খুব সুন্দর করে লেখা আছে এটা নিষিদ্ধ এলাকা, এখানে নামা নিষেধ। ওরা তো এমনি এমনি এখানে এসব লেখে নাই, আপনি নিচে নামলে পরে দেখা যাবে। আমার হাত ছাড় তুই। কিন্তু ম্যাডাম। আমার হাত ছাড়তে বলছি না তোরে। আমি ম্যাডামের হাত ছাড়তেই রিয়া ম্যাডাম আমাকে বলল, আমি কি একা একা নিচে নামবো নাকি? আমার সাথে তুইও নামবি, তুই আমার পিক তুলে দিবি। ভুলেও আমি নিচে নামবো না ম্যাডাম, আপনার যদি শখ থাকে তো আপনি যান, আমি যাব না। আমি যাব না মানে? তুই যাবি, তোর ঘাড়ও যাবে। তাড়াতাড়ি নিচে নাম বলছি। রাধিকার দিকে তাকাতেই রাধিকা বলল, কি আর করবি, ম্যাডামের কথা তো শুনতে হবে নাকি? সমস্যা নেই, নিচে নেমে পড়। আর এখানে মনে হচ্ছে তেমন কোনো সমস্যা হবে না, আমরা তো আর ভিতরে ঢুকছি না। মনে মনে বললাম, আজকে শিওর মরবো আমি। উনি তো আর একা মরবেন না, নিজে তো মরবেন, সাথে আমাকেও নিয়ে। কি আর করবো, গাড়ি থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলাম। আমার সাথে ম্যাডামও নিচে নেমে আমার কাছে ফোনটা দিয়ে বলল, নে আমার কয়েকটা ছবি তুলে দে।
কি আর করবো, ম্যাডামের কথা তো শুনতেই হবে। আমি ওনার কথা মতো কয়েকটা পিক তুলে দিলাম। এর মাঝেই রিয়া ম্যাডাম আমার কাছ থেকে ফোনটা নিচে সীমানার ভেতরে ঢুকে যাচ্ছে, কাটা তার পেরিয়ে। মিষ্টি গাড়ি থেকে চিৎকার দিয়ে বলল, ম্যাডাম, আপনি এটা কি করছেন? ভিতরের পরিবেশ যে কতটা ভয়ঙ্কর এটা তো আপনি জানেন না। প্লিজ ম্যাডাম, ঢুকবেন না। কিন্তু রিয়া ম্যাডাম আমাদের কারো কোনো কথা শুনে নাই। জঙ্গলের ভিতরে ঢুকে হাসি দিয়ে বলল, আজ পর্যন্ত তো কেউ সুন্দরবনের ভিতরে ঢুকতে পারে নাই, কিন্তু আমি ঢুকেছি। আমি প্রমাণ করে দিব যে সুন্দরবনে ঢোকার প্রথম মেয়ে আমি। এদিকে মিষ্টি এখানকার নিরাপত্তা রক্ষার কর্মীদের কল করে বলল এখানে তাড়াতাড়ি আসতে। আর আমি বোকার মতো নিচে দাঁড়িয়ে আছি। রিয়া ম্যাডামের যে এত সাহস, আজকে আমি ওনাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। তবে রিয়া ম্যাডাম ভিতরে গিয়ে ফেসবুকে লাইভ চালু করে যেই বললেন, গাইস সবাই দেখো, আজকে আমি সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি, যেখানে আজ পর্যন্ত কেউ ঢুকতে পারে নাই। এই কথাটা বলতেই একটা বাঘ হুঙ্কার দিয়ে জঙ্গলের ভিতর থেকে বের হলো। আর এটা ম্যাডামের থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। রিয়া ম্যাডাম তো বাঘ দেখে ভয়ে কাঁপাকাঁপি করা আরম্ভ করলো। এদিকে বাঘটা ধীরে ধীরে ম্যাডামের দিকে আসতে লাগলো। রিয়া ম্যাডাম কান্না করে বলল, মিষ্টি প্লিজ আমাকে বাঁচাও, আমি ভুল করে ফেলেছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর এখানে গাড়ি থেকে নামবো না। তুমি প্লিজ আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। আমার ভুল হয়ে গেছে, তোমার কথা শোনা আমার উচিত ছিল। ম্যাডামের কথা শুনে আমার একটু মায়া লাগলো। কেউ কি চাইবে নিজের চোখের সামনে নিজের বউয়ের মৃত্যু হয়ে যাক? দরকার পড়লে আমি মরে যাব, কিন্তু যে এক সময় আমার বউ ছিল তাকে কেন আমি মরতে দেব? আমি আর দাঁড়িয়ে না থেকে লাফ দিয়ে সীমান্ত পেরিয়ে সুন্দরবনের জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে নেমে এক দৌড়ে ম্যাডামের কাছে গিয়েই ম্যাডামকে কোলে তুলে নিয়ে দৌড় দিলাম। রিয়া ম্যাডাম শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়েছে। তিনি বিশ্বাস করতে পারে নাই যে তাকে বাঁচানোর জন্য আমি এগিয়ে আসবো। রিয়া ম্যাডামকে কোলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। অন্যদিকে বাঘটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মিষ্টি জোরে চিৎকার দিয়ে বলল, লাদেন, তুমি ধীরে ধীরে হাঁটো, সাবধানে দৌড় দিবে না। রিয়া ম্যাডাম ভয়ে চোখ বন্ধ করে দিল। আমি কাঁটাতারের কাছে গিয়ে রিয়া ম্যাডামকে বললাম, আপনি তাড়াতাড়ি উপরে উঠে যান। এখন আমার থেকে বাঘটা 3 হাত দূরে দাঁড়িয়ে আছে আর এমন একটা হুঙ্কার দিল, হয়তো আমার অবস্থা শেষ। রিয়া ম্যাডামকে সবাই টেনে উপরে তুলছে। রিয়া ম্যাডাম উপরে উঠেই আমার দিকে হাত বাড়ি দিয়ে বলল, তাড়াতাড়ি উপরে উঠে আসো। এই কথা বলে যে রিয়া ম্যাডাম আমার হাত ধরবে, কিন্তু তিনি তখন একটা হাসি দিয়ে বলল, এতদিন পর আমার আইডিয়া কাজে লাগলো। এই বলে রিয়া ম্যাডাম আমার বুকের উপর জোরে একটা লাথি দিয়ে বলল, টাটা, বাই বাই, ভালো থেকো বাঘের পেটে, কেমন? আর হয়তো কখনো দেখা হবে না। আমাকে লাথি দিতে দেখে রাধিকা জোরে চিৎকার দিয়ে বলল, ম্যাডাম, আপনি এটা কি করলেন? যে আপনাকে ভেতর থেকে বাঁচিয়ে এখানে নিয়ে আসছে তাকেই আপনি মারতে দিলেন? রিয়া ম্যাডাম রাধিকার কথা শুনে হো হো করে হাসতে লাগলো। আমি নিচে পড়ে ম্যাডামের দিকে তাকে কান্না করে দিলাম। যার জন্য এত কিছু করলাম, মনের ভিতরে আমার ধারণা ছিল যে একদিন হলেও উনি আমাকে মেনে নেবেন, কিন্তু এক মুহূর্তেই সবকিছু নষ্ট হয়ে গেল। আমি ভাবতে পারি নাই রিয়া ম্যাডাম আমার সাথে এমনটা করবেন। ওনাকে বাঁচানোর জন্য আমি আমার নিজের জীবনটা পর্যন্ত দিতে চেয়েছিলাম, আর উনি কিনা আমাকে লাথি মেরে ভেতরে ফেলে দিল। আমার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বাঘটা আমার কাছে চলে আসলো। এই মুহূর্তে উদ্ধার কর্মীরাও চলে আসলো। বাঘটা আমার কাছে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। নিজেকে যতটুকু বাঁচানো সম্ভব আমি তাই করলাম। বাঘটাকে ধরে সামনে ফেলে দিলাম। আমার ডান হাতের উপর নখ দিয়ে জোরে আঁচড় দিয়েছে, যার কারণে হাত থেকে রক্ত বের হচ্ছে। উদ্ধার কর্মীরা কি যেন যন্ত্র দিয়ে ভেতরে ঢুকলো, আর বাঘের দিকে মাংস ছিটিয়ে দিতে বাঘ ওটা খেতে বিজি হয়ে গেল। আর এই সুযোগে ওরা আমাকে টেনে বাইরে নিয়ে এলো। আমি হাত চাপ দিয়ে ধরে আছি, হাত থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। মিষ্টি আমাকে দেখে একটা বক্স নিয়ে দৌড়ে আমার দিকে আসতে লাগলো। আমার হাত পরিষ্কার করে ও ব্যান্ডেজ করে দিল। উদ্ধার কর্মীরা রিয়াকে ডাক দিয়ে বলল, এই মেয়ে এখানে আসুন। রিয়া ভুলেও আমার দিকে তাকায় নাই। ও এসে উদ্ধার কর্মীরা বলল, আমরা দূর থেকে দেখছি আপনি ওকে লাথি মেরে ভেতরে ফেলে দিয়েছেন, কেন এমন করলেন? রিয়া বলল, আপনারা হয়তো কোথাও ভুল করছেন, ওকে তো আমি চিনি না। আর ও আপনাদের মতো আমাকে বাঁচাতে এসেছিল, কিন্তু বেচারা নিজেই ভিতরে পড়ে গেল। আর আপনারা দেখেছেন আমি এক পা এগিয়ে দিয়েছিলাম যাতে ও উপরে উঠে আসতে পারে, কিন্তু ও নিজেই ভিতরে পড়ে গেল। আর এখানে আমার বা কি দোষ আছে? আমি শুধু রিয়া ম্যাডামের মুখের উপর তাকিয়েছি। একটা মানুষ কতটা পাষাণ হলে এমন মিথ্যা কথা বলতে পারে? যাকে আমি বিশ্বাস করতাম, আজ সে আমার সাথে বেইমানি করলো। এতদিন যা অপমান করলো সেগুলো হয়তো মানা যায়,
তবে আজকে আমার সাথে যা করলো না এজন্য ওর প্রস্তুতি হবে। উদ্ধার কর্মীরা বলল, আমরা তো মনে করছি ও আপনাদের সাথে আসছে, আর সরি আপনাদের বিরক্ত করার জন্য। যান, আপনারা গিয়ে ঘুরুন, তবে কেউ কিন্তু গাড়ি থেকে নামবেন না। এই কথা বলতেই রিয়া ম্যাডাম গাড়ির ভিতরে চলে গেল। মিষ্টি আমার দিকে তাকিয়ে বলল, কিভাবে একটা মানুষ এত পাষাণ হতে পারে? আমার তো ধারণা ছিল না যে তোমার বস। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মিষ্টি আবার বলল, আপনি রুমে যান, আমি ওদের ঘুরিয়ে আসছি। মিষ্টি ওদের সাথে চলে গেল। আজকে সবাই শুধু আমার দিকে তাকিয়েছিল, কেউ এগিয়ে আসে না আমার দিকে। মানুষকে আমরা যতটা আপন মনে করি, মানুষ আমাদের ততটা কষ্ট দেয়। একজন উদ্ধার কর্মী আমাকে বলল, স্যার, আপনার সাহেবের প্রশংসা করতে হয়, একটি মেয়ে আপনার জন্য বেঁচে গেল। আর এখন ঘোরার সময় সাবধানে থাকবেন। এখন চলেন, আপনাকে আমরা আপনার বাসায় পৌঁছে দিই। উদ্ধার কর্মীরা আমাকে আমার রুমের সামনে দিয়ে গেল। আমি রুমের সামনে গিয়ে চুপচাপ নিচে বসে কান্না করতে লাগলাম। আজকে আমি নিজের মনকে মানাতে পারছি না, যার জন্য এত কিছু করলাম। আজকে সে আমাকে পিছনে ছুরি ঢুকিয়ে দিল। আমি তো ওনাকে বাঁচাতেই ঝাঁপিয়ে পড়ছিলাম, কিন্তু উনি কিভাবে আমার বুকে লাথি দিতে পারলো, কিভাবে আমাকে বাঘের মুখে লাথি মেরে ফেলে দিল, আমি চিন্তাও করতে পারছি না। উনি আমার সাথে কিভাবে এমনটা করতে পারলেন? হয়তো উনি আমার উপর প্রতিশোধ নিতে এতদিন এসব করছেন। তবে আজকে যা করলো আমার সাথে, আমি শার্টটা খুলে নিচে ফেলে দিলাম। জোরে একটা চিৎকার দিয়ে বললাম, আমি আমার মায়ের কসম করে বলছি আমি তোরে ছাড়বো না। তোরে এমন ভাবে আমি শাস্তি দেবো, নিজেই মরতে চাইবি কিন্তু পারবি না। আমি আমার মায়ের কসম করে বলছি, আমি যতদিন বেঁচে আছি তোরে আমার দেখার আছে। তুই আমার সাথে আজকে যা করলি, আমার বিশ্বাস উড়ে গেছে তোর উপর থেকে। তোরে আমি এমন অবস্থায় করব, রাস্তায় পড়ে কান্না করবি। আর যদি তোরে আমি কিছু করতে না পারি, তাহলে নিজের বুকে নিজের ছুরি ঠুকিয়ে মারা যাবো। এই পড়ে দিলাম, আর এটাই আমার ওয়াদা। নিচে বসে বসে এসব চিন্তা করছি, কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারছি না। শুধু বারবার একটা কথাই মাথায় ঘোরাঘুরি করছে, যে রিয়া ম্যাডাম আমার সাথে কিভাবে এত বড় বেইমানি করতে পারলো। আজকে তো আমি না থাকলে উনি মারাও যেতে পারতেন। অফিসের তো কত স্টাফ ছিল, কেউ তো আর তার দিকে এগিয়ে গেল না। আমি গিয়েছিলাম ভালো মন নিয়ে, ভাবছিলাম যাই হোক, কিন্তু একসময় আমার বউ ছিলেন, ওনাকে বাঁচানো আমার কর্তব্য ছিল, কিন্তু উনি আমাকে উল্টা লাথি মেরে ফেলে দিলেন। আমি আমার মনকে কোনোভাবেই মানাতে পারছি না। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ করে গাড়ির শব্দ শুনলাম, হয়তো সবাই চলে আসছে। আর ওরা সবাই গাড়ি থেকে নেমেই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সবার আগে মিষ্টি আমার সামনে দৌড়ে এসে বলল, আপনি ঠিক আছেন তো দেশি? মিষ্টির হাত ধরে আমি উপরে উঠলাম। অবশ্যই সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি রাধিকার দিকে তাকিয়ে বললাম, এই না হলে আমাদের বন্ধুত্ব? হ্যাঁ, খুব হাসি পায়। রিয়া আমাকে দেখে হাসতে হাসতে ভেতরে থেকে আমার দিকে এগিয়ে এসে বলল, ইস, আজকে কি ভুলটাই না করলাম। হ্যাঁ, আমি রিয়া ম্যাডামকে বললাম, এই শালি, তুই আমার সাথে কথা বলবি না। ও মা, তাই নাকি? আমি তো তোরে মারার জন্য নিচে ফেলেছিলাম, কিন্তু কিভাবে যে তুই বেঁচে গেলি এটাই বুঝলাম না। আমি রিয়া ম্যাডামের কথা শুনে হাত শক্ত করে মুঠি দিয়ে বললাম, হালির বাচ্চা হালি, তোরে আমার দেখার আছে। 2 টাকার নষ্টামি করে তোর যে আমি কি অবস্থা করব এর কোনো হিসাব নাই। আমি কসম করে বলছি, তোরে আমি আমার পায়ের নিচে রাখবো। এমন এক সময় আসবে আমার পা ধরে তুই কান্না করবি, আর যদি এটা না করতে পারি তখন তোর আমাকে মারতে হবে না, আমি নিজে আত্মহত্যা করব। কিন্তু 2 টাকার নষ্টামিকে আমার দেখার আছে। আমার কথা শুনে আবির এগিয়ে এসে বলল, তুই আর যাই কিছু বল, কিন্তু ম্যাডামকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবি না। উনি আমাদের অফিসের বস, তুই উনিকে উল্টাপাল্টা কথা বলবি আর আমরা ছেড়ে দিব? বুঝি তোরে? এমনি তোর আগে শরীর ফেটে যাচ্ছে, কিচ্ছু করতে পারছি না। এর মাঝে আবার আবির এগিয়ে আসলো, তাও আবার রিয়া ম্যাডামের হয়ে কথা বলছে। রাগে চোখ লাল হয়ে বললাম, কুত্তার বাচ্চা, এখান থেকে দূরে যা, তাহলে খুব খারাপ হবে কিন্তু। আবির আমার গলায় হাত দিয়ে চেপে ধরে বলল, কি রে, তুই কুত্তার বাচ্চা কাকে বলিস? রাস্তার ছেলে কোথাকার। শরীরে যত জোর ছিল সবটা দিয়ে দিলাম আবিরকে একটা লাথি। লাথি খেয়ে আবির দূরে ছিটকে পড়লো। আবির উঠে যে আমার দিকে আসবে, রাধিকা সহ কয়েকজন ওকে ধরে ফেললো। আমি রিয়া ম্যাডামের দিকে দেখে চিৎকার দিয়ে বললাম, তোরে আজ আমি খাইছি। আর আবির কি বললো, তোরে আমি তোর সাথে উল্টাপাল্টা কিছু করতে পারবো না। তুই তো এখনো আমার বউ, তোরে তো সত্য মতে এখনো ডিভোর্স দেওয়া হয় নাই। আজকে তোরে আমি মেরে কি অবস্থা করি দেখ। এমন কোন বাপের বেড়া আছে যে আমাকে আটকে দেখাবে? ডাক দে, আমার বউকে আমি মারবো, দেখি কোন শালা কি বলে। প্যান্ট থেকে বেল খুলে দিলাম রিয়া ম্যাডামের গায়ে বসিয়ে। উনি চিৎকার দিয়ে বললো, ও মাগো আমি শেষ। যে আবার আরেকটা আঘাত করবো, তখন মিষ্টি আমাকে পেছন থেকে জোরে ধরে আটকে বললো, লাদেন প্লিজ, এখানে কোনো ঝামেলা করবেন না। এর ভিতরে নিরাপদ কর্মীরা চলে আসলো। ওরা আসতে রিয়া ম্যাডাম কান্না করতে উঠতে ইচ্ছে মতো আমার বিরুদ্ধে যা বলার বলতে লাগলো। শেষে ওরা এসে আমাকে বললো, জানতো অচেনা মেয়ের গায়ে হাত দেওয়া কি অপরাধ হতে পারে, তাও আবার
বেল্ট খুলে আঘাত করছো। এখন জেলে বসে বসে জেলে ভাত খেতে পারবেন। আমি বোকা সুরে হাসি দিয়ে বললাম, তাই নাকি? আপনারা আমাকে জেলে নিয়ে যাবেন? এতই সহজ? 1 মিনিট দাঁড়ান। আমি ফোনটা বের করে আপুকে কল দিলাম। আপু ফোন রিসিভ করে বলল, লাদেন বল। আপু বাবার কাছে ফোনটা দে তো। কি করবি? আমি রেগে বললাম, বাবার কাছে ফোন দিতে বলছি, তুই বাবার কাছে ফোন দে। এত কথা বলিস কেন? আপু আর কিছু বলে নাই। ভয়ে ওপাশ থেকে বাবা বলল, হ্যালো লাদেন। বাবা, আমার আর রিয়ার বিয়ের কাগজগুলো তোমার কাছে আসছে না? ওগুলো একটা পিক তুলে দাও তো। রিয়া কে বাবা? তোমার লন্ডনে বৌমা। কিন্তু ওর সাথে তো তোর। বাবা, আমি এত কথা শুনতে চাই না, তোমাকে যেটা বললাম সেটাই করো প্লিজ। আচ্ছা দিতেছি। বাবারে, আমার ভুল হয়ে গেছে, তুই প্লিজ বাড়িতে আয়। খুব তাড়াতাড়ি আসবো বাবা, এ নিয়ে চিন্তা করো না। আর তোমার উপর আমার কোনো রাগ নেই। আচ্ছা বাবা, পরে কল দিব নি, এখন রাখি। এই কথা বলে কল কেটে দিলাম। পিকগুলো আসতেই নিরাপত্তা কর্মীদের দেখে বললাম, এই যে দেখেন, এই মেয়ে আমার বিয়ে করাবো। আর আমি মনে করি আপনাদের কোনো আইনে নাই যে আমি আমার বউয়ের উপর হাত তুলতে পারবো না। নিরাপত্তা কর্মীরা শুধু বলল, আর যাই করেন রুমের ভেতরে করবেন। এখানে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। শুধু আপনাদের ভালোর জন্য সবার যেন ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখবেন। জি স্যার, ধন্যবাদ। ওরা চলে যেতেই রিয়া কাঁধে হাত দিয়ে কান্না করতে করতে বলল, আমার বাবা পর্যন্ত কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই, আর আজকে তুই আমাকে মারলি, আবার বউয়ের পরিচয় দেশ আমাকে। তোরে আমি আজকে মারতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই। আর যদি কোনো দিন আমি সুযোগ পাই, তাহলে তোরে আমি কুড়াল দিয়ে কুপিয়ে মারবো, এই বলে দিলাম। আমি বললাম, তুই যা পারিস কর। তোর অহংকার যদি আমি কমাতে না পারি, তাহলে বলছি না আমি আত্মহত্যা করব। যাই করিস না কেন, দিন শেষে তো আমার অফিসেই যাবি। সে গেলে তো যাবই, সাইন করছি তো যেতেই হবে। তবে দেখা তো যাবেই কে কত দূর যেতে পারে। রিয়া মিষ্টিকে রেগে বলল, মিষ্টি, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। এখানে কারোর কোনো কাজ করতে হবে না। তোমাকে তো আমাদের সেবার জন্য দেওয়া হয়েছে, সো আমাদের সাথে থাকবে। আমরা যা বলবো তাই করবে। আমি মিষ্টির দিকে তাকে বললাম, আমি তোর দেশির মানুষ, সবাই আমাকে ছেড়ে দিল, কিন্তু মিষ্টি আমি আশা করি তুমি যাবে না। এক কাজ করো, তোমার বসকে ফোন করে বলে দাও আমি কয়েকদিনের ছুটি নিয়ে সুন্দরবন ঘুরে দেখবো। স্যার, আমার জায়গা অন্যজনকে পাঠিয়ে দেন। মিষ্টি আমাদেরকে আবার চকলেট এগিয়ে দিয়ে একটা হাসি দিয়ে বলল, আপনি আমার দেশি মানুষ, আপনাকে ছেড়ে কিভাবে চলে যাব? আর আমি তো মিথ্যা কথা বলেছি। আমি এখানে কর্মচারী কে বলো? আমি এখানকার ম্যানেজার। আমার কথাই সব কিছু হয়। আমার বস তো শুধু ঘুরে ঘুরে দেখে আমাদের কাজগুলো। এখানে আমি যা বলবো তাই হবে। আপনি চিন্তা করেন কেন? আমি আপনার সাথে আছি না? আমি মিষ্টির হাত থেকে চকলেট নিয়ে রিয়াকে উদ্দেশ্য করে বললাম, এখানে অনেকেই আছে অহংকারী মেয়ে, মনে করে যেন তাদের কথা মধ্যে সবকিছু হবে। আমার কথা শুনে রিয়া শুধু রাগে ফুলতে লাগলো, কিছুই বলছে না। তবে ফিরের ভেতর থেকে রাধিকা এগিয়ে এসে আমার হাত ধরে বলল, আমাকে মাফ করে দে। তোর সাথে এই হাত ধরে আমার পথ চলা, আর আজকে তোরে এত অপমান করলো, আমি কিছুই করতে পারলাম না। চাকরির গুলিমারি, যেই চাকরি আমার বন্ধুকে অপমানিত করে, সেই চাকরি না হয় না করলাম। রাধিকার কথা শুনে আবির এগিয়ে এসে বলল, রাধিকা, তুমি এসব কি বলছো? রাধিকা ঠাস করে আবিরের গাড়ি চট দিয়ে বলল, আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুই আমার বেস্ট ফ্রেন্ডের গলায় হাত দিয়ে চেপে ধরলি, এত বড় সাহস তোর? তোর মতো বয়ফ্রেন্ড দরকার নেই আমার। দেশে কি ছেলে কম আছে রে? বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড পাবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড গেলে বেস্ট ফ্রেন্ড কখনোই খুঁজে পাবো না। লাদেন, প্লিজ আমাকে মাফ করে দে। রাধিকার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ও কি বললো আজকে? আর আমি রাধিকাকে ভুল বুঝছি? রাধিকার চোখের পানি মুছে বললাম, থাক, আমার জন্য কান্না করিস না, আমি আছি না তোর পাশে, ছেড়ে যাবো কেন? আবির শুধু বোকার মতো দাঁড়িয়ে আছে। মিষ্টি রিয়া ম্যাডামকে বলল, আজ থেকে আরেকজন আমার জায়গায় আপনাদের সাহায্য করবে। এখন আপনারা যেতে পারেন। আর যদি কোনো অভিযোগ থাকে আমাকে জানাবেন, ঠিক আছে? আমরা তিনজন মিলে সামনে হাঁটতে লাগলাম, আর ওরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে।